আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সো থ্যাংক ইউ ফর জয়নিং টুডে। অ্যান্ড আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা বিভিন্ন অ্যাপ ডেভেলপ করি। সো অ্যাপ দেখা যায় অনেক সময় স্লো থাকে, ইউজার অনেক সময় ম্যানেজ করতে পারে না, অনেক সময় ডেটা ম্যানেজ করতে পারে না, অনেক ল্যাগই থাকে। সো এই সমস্যার মেন রিজন থাকে যে আমরা অ্যাপে প্রপারলি স্টেটটা ম্যানেজ করি না। সো আজকের ওয়েবিনারে আমরা দেখবো যে আমরা অ্যাপ ডেভেলপমেন্টের সময় কিভাবে স্টেট গুলো ম্যানেজ করতে পারি এন্ড তার স্টেট ম্যানেজমেন্টের গুরুত্ব সম্পর্কে জানবো। সো আজকের ওয়েবিনারে আমাদের সাথে রয়েছেন নাইমুল হাসান ভাইয়া। So, যিনি অ্যাপ ডেভেলপমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করছেন এন্ড বর্তমানে তিনি কর্মরত আছেন সিনিয়র অ্যাপ ডেভেলপার হিসেবে ইজিটাল কোম্পানিতে। সো নাইমুল ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো এভরিওয়ান, সবার জন্য আমার কিছু নির্দেশনা থাকবে শুরু করার আগে ভাইয়া। সো সেই নির্দেশনাগুলো হচ্ছে, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেই ক্ষেত্রে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। অ্যান্ড ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা কেউ আনমিউট করবেন না বা ভিডিও অন করবেন না। সো আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে বা ডিরেক্টলি যদি নিয়ামত ভাইয়ের সাথে কথা বলতে চান, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড রেইজ করবেন। সো সেই ক্ষেত্রে ভাইয়া ওইভাবে অ্যাকোমোডেট করবে। আর এর বাইরেও আমরা কিন্তু সেশনের শেষে আমরা একটা কিউএনএ সেশন থাকবেই। সো আশা করি সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আপনার কোশ্চেন নিয়ে এন্ড নোট ডাউন করবেন যে আপনার কি কি কোশ্চেন্স আছে। সো আমরা আর দেরি না করে শুরু করি। সো নিয়ামুল ভাইয়া, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু কনফার্ম করিয়েন যে আমার স্ক্রিনটা দেখা যায় কি না। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাইতেছে। আচ্ছা, চলেন শুরু করি। প্রথমে ইন্টারেক্টিভ কেয়ারে থ্যাংক ইউ। যারা আসলে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে বা কাজ করতে চাইতেছে, এই মানুষগুলোর সাথে কানেক্ট করে দেওয়ার জন্য এবং আমার এই সুযোগ দেওয়ার জন্য যে তাদের সাথে বা তাদের সামনে এসে অ্যাপ ডেভেলপমেন্ট মানে আমার প্যাশনের যে জায়গাটা, এই জায়গা নিয়ে অল্প একটু ইন্টারাকশন করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনার যে টপিকটা সেটা হইতেছে ফ্লাটারে স্টেট ম্যানেজমেন্ট করে কিভাবে। তো আপনারা অবশ্যই ফ্লাটার কি এই জিনিসটা জানেন, এই জিনিসটা জানার পরেই অবশ্যই এই ওয়েবিনারের জন্য সাইন আপ করছেন, যে ফ্লাটার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এই জিনিসটা জানেন, অতঃপর আসে স্টেট ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা। ওকে, আচ্ছা, এখন আমরা যদি স্টেট, ওকে, ওয়ান সেকেন্ড। ওকে, আচ্ছা, তো আমরা যদি স্টেট ম্যানেজমেন্ট এই টপিকটা নিয়ে কথা বলতে যাই, আচ্ছা, স্ক্রিনের উপরে ড্রয়িংটা মনে হয় অন আছে, আমি এটাকে একটু অফ করার ট্রাই করি। হুম, হুম, হুম। তুষার ভাই, আপনি কি আছেন? একটু হেল্প করতে পারবেন আমাকে এই ব্যাপারে? জি ভাইয়া, অফ করে দিয়েছি আমি। ওকে। ওকে, ঠিক আছে, তো আমরা কথা বলতেছিলাম স্টেট ম্যানেজমেন্ট নিয়ে। তো অ্যাপ্লিকেশন, আপনি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যান না কেন, ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যান বা নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যান বা ওয়েব অ্যাপ্লিকেশনও যদি ডেভেলপ করতে যান, স্টেট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপার যারা আছেন তাদের আলাদা আলাদা হেডিক থাকে। তো ব্যাক এন্ড ডেভেলপারদের হেডিকের যে হেডিকগুলো আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট, স্কেলিং, এই ব্যাপার স্যাপারগুলো ব্যাক এন্ড ডেভেলপারদের হেডিক। আর আমাদের মাথা ব্যথার রিজন হচ্ছে, আমরা যারা ফ্রন্ট এন্ড বা অ্যাপ নিয়ে কাজ করি তাদের মাথা ব্যথার অনেক বড় একটা রিজন হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। তো আসেন আগে প্রথমে একটু দেখার চেষ্টা করি যে স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা কি। আচ্ছা, তো স্টেট ম্যানেজমেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বলেন, মোবাইল অ্যাপ্লিকেশন বলেন, এখানে অনেক ধরনের অপারেশন হয়। আমরা এপিআই কল করি, আমরা ডাটাবেস ক্যাশিং করি, লোকাল ডাটাবেস থেকে অনেক ডাটা লোড করি, আমরা ইউজারের ফাইল আপলোড করি অ্যাপ থেকে, এই ধরনের আরো অনেক ব্যাপার স্যাপার হয় আমাদের। তো এই ব্যাপার স্যাপারগুলো যখন আমরা আন্ডার দ্য হুড করি, তখন আমরা আমাদের স্ক্রিনের মধ্যে কিছু চেঞ্জেস ইউজারকে দেখাই।
তাই না? তো এই যে চেঞ্জেস গুলো ইউজারকে দেখায়, আমরা অ্যাপের আন্ডার দ্য হুড যে অপারেশন গুলো করি, এই অপারেশনের প্রেক্ষিতে ইউজারকে যে চেঞ্জেস গুলো দেখায়, এই চেঞ্জেস গুলো মূলত হ্যান্ডেল করা হয় স্টেট ম্যানেজমেন্ট দিয়ে। তো স্টেট ম্যানেজমেন্টের অনেক ইউজ কেসের মধ্যে সিম্পলি বুঝার জন্য একটা পারফেক্ট এক্সাম্পল হইতেছে এইটা, যে অ্যাপের যে অপারেশন গুলো হয়, এই অপারেশন গুলোর আউটপুট বা এই অপারেশনের প্রেক্ষিতে ইউজারকে যে ফিডব্যাক গুলো আমরা স্ক্রিনের উপরে দেখাই, এই জিনিসপত্র মূলত হ্যান্ডেল করা হয় স্টেট ম্যানেজমেন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন, আমাদের অ্যাপের মধ্যে কিন্তু থিম থাকে অনেক সময়, তাই না? যে আমরা লাইট মুড থেকে ডার্ক মুডে সুইচ করতে পারবো, বা ডার্ক মুড থেকে লাইট মুডে সুইচ করতে পারবো। আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন থাকে। বা হচ্ছে আমাদের ক্যারোসেল স্লাইডার থাকে। এরকম করে আমরা স্লাইড করে আমাদের স্ক্রিনের উপরে এলিমেন্ট গুলো চেঞ্জ করতে পারবো। তো এই জিনিসপত্রগুলো হ্যান্ডেল করা হয় স্টেট ম্যানেজমেন্ট দিয়ে। আচ্ছা, এখন স্টেট ম্যানেজমেন্টের আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি অ্যাপ থেকে ডাটাবেস কুইরি করেন বা ইন্টারনেট থেকে কোনো ডাটা ডাউনলোড করেন, তখন আমরা কিন্তু এই যে লোডিং বার দেখাই, তাই না? তো এই লোডিং বার দেখানোর যে টেকনিকটা, এটাও স্টেট ম্যানেজমেন্ট দিয়েই হ্যান্ডেল করা হয়। তো এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার স্টেট ম্যানেজমেন্ট, এটা আমরা আগেই জানছি। তো এই চ্যালেঞ্জিং ব্যাপারটাকে আজকে আমরা একটু কনকার করার ট্রাই করবো। আরেকটা ব্যাপার, আমি একটু যদি আউট অফ ট্র্যাক গিয়ে কোনো কথাবার্তা বলি, সেটা হচ্ছে আমরা আমাদের সেশনটাকে একটু ইন্টারেক্টিভ করি। সেটা আমি পুরো সেশনটা সাজাইছি স্টেট ম্যানেজমেন্টের উপরে। আমরা স্টেট ম্যানেজমেন্টে খুব ডেপথেও ঢুকবো না, আবার খুব বেসিকও শিখবো না, যাতে করে আমাদের সবার বুঝে আসে। এরকম করে আমাদের আজকে ওয়েবিনারটা সাজানো। তারপরেও আমাদের ওয়েবিনার চলতে চলতে যদি আপনাদের মাথায় কারো কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এবং আমাদের ওয়েবিনার শেষে একটা আমরা কিউএনএ সেশন আছে, সেখানে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে নোট করে রাখতে পারেন যে আপনাদের মাথায় কি প্রশ্ন আছে। তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট কি এটা শিখলাম আমরা, এবং স্টেট ম্যানেজমেন্ট যে গুরুত্ব, এই স্টেট ম্যানেজমেন্টের গুরুত্ব আমরা দেখলাম। আচ্ছা, দেখেন, স্টেট ম্যানেজমেন্টের আবার দুইটা ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে স্টেট দুই রকম হয়, একটা হচ্ছে লোকাল স্টেট আর একটা হচ্ছে গ্লোবাল স্টেট। দেখেন, আমরা যদি ছোট্ট এক্সাম্পল দেখি, এখানে লোকাল স্টেটের এক্সাম্পল হিসেবে আমরা একটা ট্যাব বার নিয়েছি। এই ট্যাব বারের মধ্যে কোন ট্যাবটা অ্যাক্টিভ আছে, এটা আমাদের ডিফাইন করতে হচ্ছে, বা এটা আমাদের ইন্ডিকেট করে দেখাইতে হচ্ছে। বা পাসওয়ার্ড ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে পাসওয়ার্ড কি শোন অবস্থায় আছে নাকি হিডেন অবস্থায় আছে, এটা একটা স্টেট। তাহলে এই পাসওয়ার্ড যে দেখা যাইতেছে অথবা লুকানো আছে, এটার সাইড ইফেক্ট বা এটার ইম্প্যাক্ট কিন্তু অ্যাপের অন্য কোনো জায়গায় পড়তেছে না, শুধুমাত্র এই পাসওয়ার্ড ফিল্ডের মধ্যেই পড়তেছে। তো এই ব্যাপারটা হচ্ছে লোকাল স্টেট, যে আমরা শুধুমাত্র লোকালি ওই জায়গাতে স্টেটটা হ্যান্ডেল করতেছি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্লোবাল স্টেট। তো গ্লোবাল স্টেট ব্যাপারটা হচ্ছে আপনার যে স্টেটের ইম্প্যাক্টটা পুরো অ্যাপ জুড়ে পড়ে, যেমন আপনি কোন থিমটা ইউজ করতেছেন, তারপর আপনার লোকালাইজেশন সেটিং থেকে কোন ল্যাঙ্গুয়েজটা অন করা আছে, বাংলা সিলেক্ট করা আছে নাকি ইংরেজি সিলেক্ট করা আছে, এই জিনিসপত্র হচ্ছে গ্লোবাল স্টেট। তাহলে বেসিক্যালি আমরা স্টেটগুলোকে দুই ভাগে ভাগ করে ফেললাম, যে আমাদের লোকাল স্টেট হ্যান্ডেল করতে হবে স্টেট ম্যানেজমেন্ট করতে গেলে, আবার গ্লোবাল স্টেটও হ্যান্ডেল করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন স্টেট ম্যানেজমেন্ট এই ব্যাপারটা আসছে কই থেকে। আমাদের স্টেট ম্যানেজমেন্টের যে বেস, এই বেসটাকে বলা হয় মিউটেশন। এই মিউটেশন প্রোগ্রামিং যারা করেন বা যারা প্রোগ্রামার হিসেবে কাজ করতেছেন, এদের খুব বড় হেডিক দেয় মিউটেশন। এই মিউটেশনের জন্য অ্যাপে যত সাইড ইফেক্ট তৈরি হয়, আননেসেসারি বাগ তৈরি হয়। মিউটেশন জিনিসটা কি? আমরা যখন কোনো ডাটার ভ্যালু চেঞ্জ করি, এই ভ্যালু চেঞ্জ করার ব্যাপারটাকে মিউটেশন বলে। আমরা দেখেন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে, যেমন মাই ক্লাস নামে একটা ক্লাস আছে। এর মধ্যে ইজ ডাটা ভ্যালিডেটেড, ইজ ডাটা ভ্যালিড নামের একটা ভেরিয়েবল আছে, যার ইনিশিয়াল ভ্যালু আছে ফলস। এবং আমরা ডাটা ভ্যালিড করার পর একটা মেথড দিয়ে ডাটা ভ্যালিডেট করার পর এর ভ্যালু চেঞ্জ করে আমরা ট্রু করে দিছি। তো সাধারণত দেখেন, প্রোগ্রামিং এর নতুন একটা প্যারাডাইম আসছে, আপনারা হয়তো নাম শুনছেন, এটার নাম হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং। তো এই মিউটেশন, এই যে ডাটা চেঞ্জ করতেছি, আমরা ট্রু থেকে ফলস করে দিচ্ছি, কোনো ইউজার নেম একটা আছে, সেই ইউজার নেম একটা জায়গায় আমরা চেঞ্জ করে অন্য ইউজার নেম সেট করতেছি। এই যে ডাটা চেঞ্জের যে ব্যাপারটা,
এই ব্যাপারটাকে বলা হইতেছে মিউটেশন। এবং অ্যাপের মধ্যে যত সাইড ইফেক্ট এবং বাগ তৈরি হয় তার মধ্যে বেশিরভাগ 90%-এর বেশিরভাগ বাগ তৈরি হয় এই মিউটেশনের কারণে। এবং এই বাগগুলো হ্যান্ডেল করার যে এফিশিয়েন্ট ব্যাপারটা, এই জন্য স্টেট ম্যানেজমেন্টের অবতারণা হইছে। স্টেট ম্যানেজমেন্ট ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা ডাটা চেঞ্জ করব। অ্যাপের মধ্যে আমরা ট্রাই করব যত কম ডাটা চেঞ্জ করে আমাদের কার্য সাধন করা যায়। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আমাদের ডাটা চেঞ্জ করতেই হয়। তাছাড়া উপায় থাকে না। তাহলে এই ডাটা চেঞ্জ গুলাকে একটা ম্যানেজেবল ওয়েতে করা, এই জিনিসটার জন্য স্টেট ম্যানেজমেন্ট এই টপিকটা আসছে। তো এই স্টেট ম্যানেজমেন্ট টপিকটার অবতারণা হইছে। তো আমরা যদি পার্টিকুলারলি ফ্লাটারের কথা বলি, আমরা তো ফ্লাটারের স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছি। তো ফ্লাটারে বেসিক স্টেট ম্যানেজমেন্টের জন্য ফ্লাটার যে ওয়েটা আমাদের আউট অফ দ্য বক্স প্রোভাইড করে, সেই ওয়েটার নাম হচ্ছে স্টেটফুল উইজেট। তো যারা ফ্লাটার নিয়ে অল্প একটু হইলেও কাজ করছেন, তারা স্টেটফুল উইজেট নিয়ে ঘাটাঘাটি করছেন, তারা জানেন যে স্টেটফুল উইজেট কিভাবে কাজ করে। তো আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দেখি যে স্টেটফুল উইজেট দিয়ে আমরা কিভাবে স্টেট হ্যান্ডেল করি। আমরা সিম্পলি একটা ক্লাস তৈরি করে নিই। মনে করেন ফ্লাটার নিয়ে যারা কাজ করেন, একদিনের জন্য হইলেও ফ্লাটার রান করছেন যারা, তারা ওকে। একদিনের জন্য হইলেও যারা ফ্লাটার রান করছেন তারা জানেন যে ফ্লাটারের বেসিক আউট অফ দ্য বক্স প্রথম অ্যাপ যখন তৈরি করেন তখন একটা কাউন্টার অ্যাপ দেয় আপনাকে, তাই না? এই কাউন্টার অ্যাপে একটা বাটন থাকে, যে বাটনে চাপ দিলে 1 2 3 4 5 এভাবে কাউন্ট একটা নাম্বার আছে থাকে, এই নাম্বারটা বাড়তে থাকে। তাহলে এই কাউন্টার অ্যাপটা কিভাবে স্টেটফুল উইজেট দিয়ে স্টেট ম্যানেজ করা যায় তার একটা ব্রেকডাউন আমরা দেখি। তাহলে সিম্পলি আমাদের একটা ক্লাস থাকে, সেটা হচ্ছে কাউন্টার স্ক্রিন, যে ক্লাসটা এক্সটেন্ড করে স্টেটফুল উইজেটকে। আচ্ছা, এরপরে আমাদের এই স্টেটফুল উইজেটের মধ্যে এই উইজেটের জন্য একটা স্টেট ক্লাস তৈরি করে নিতে হয়। তাহলে স্টেট ক্লাসটা আমরা ডিফাইন করি এইভাবে, একটা মেথড ওভাররাইড করে কাউন্টার স্ক্রিন স্টেট ডিফাইন করি। এখন এই স্টেট স্ক্রিনের মধ্যে ওই যে কাউন্টার, যে কাউন্টারের ভ্যালুটা আমরা বাটনে ক্লিক করলে বাড়াবো, তার জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম কাউন্টার, এবং এর ইনিশিয়াল ভ্যালু আমরা সেট করলাম 0। ওকে, ঠিক আছে। এরপর আমরা কাউন্টারের ভ্যালুটা বাড়ানোর জন্য একটা মেথড তৈরি করি, যে মেথডের নাম হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার। এই মেথডটা কল হলে কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। তাহলে কাউন্টার প্লাস প্লাস করে দিলাম এই মেথডের মধ্যে, এবং এটা সেট স্টেটের মাধ্যমে সেট করে দিলাম। তো এই স্টেটফুল উইজেটের কি পয়েন্টটা হচ্ছে, আমরা এই সেট স্টেট এই মেথডটা বা এই বিল্ট ইন ফাংশনটা কল করি এবং এর মাঝখানে ভ্যালুটা মিউটেট করে দিই, ওই যে ভ্যালুটা চেঞ্জ করে দিই। তাহলে সেট স্টেটের মাধ্যমে যখন চেঞ্জ করে দেব, তখন স্টেট ম্যানেজমেন্টটা টের পাবে যে আসলে এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। কারণ অ্যাপে আন্ডার দ্য হুড অনেক কিছুর ভ্যালুই চেঞ্জ করা হয়। সবকিছুর প্রেক্ষিতে আমাদের স্ক্রিনের মধ্যে দেখাইতে হয় না যে এই জিনিসটা চেঞ্জ হইছে। সুতরাং এই জিনিসটা ডিস্টিংগুইশ করার জন্য তারা এই সেট স্টেট মেথডটা তৈরি করছে। যে যখন আপনি স্ক্রিনের মধ্যে এই চেঞ্জটা দেখাইতে চান, তখন এই সেট স্টেটটা ব্যবহার করা হয়। ওকে। ঠিক আছে। এরপর দেখেন আমরা আমাদের ইউআইটা তৈরি করি। সেটা হচ্ছে ফ্লাটার বিল মেথড দিয়ে আমরা ইউআই তৈরি করি। এই বিল মেথডের মধ্যে আমরা একটা টেক্সট উইজেট নিলাম এবং তার মধ্যে আমরা কাউন্টার এর ভ্যালুটা দেখায় দিলাম। সিম্পলি এইভাবে আমরা কাউন্টার অ্যাপটা তৈরি করি। এই কাউন্টার অ্যাপ যদি এভাবে তৈরি করি, তাহলে আমাদের প্লাস বাটনে চাপ দিলে আমাদের ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। এটা হচ্ছে ফ্লাটারের বেসিক আউট অফ দ্য বক্স স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, যেটা দেয় স্টেটফুল উইজেট। এই স্টেটফুল উইজেট দিয়ে এভাবে আমরা স্টেট ম্যানেজ করে থাকি। ওকে। আচ্ছা, এখন স্টেট ম্যানেজমেন্টের আউট অফ দ্য বক্স যেহেতু আমরা স্টেটফুল উইজেট পাই, এই স্টেটফুল উইজেট স্টেট ম্যানেজমেন্টের জন্য খুব ভালো সলিউশন না। আমাদের অ্যাপ্লিকেশন যখন আমরা স্কেল করি, তখন অনেক ধরনের কমপ্লেক্সিটি তৈরি করে। তাহলে আমাদের থার্ড পার্টি অনেক লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলো পপুলার হইছে এই স্টেট ম্যানেজ করার জন্য। এই লাইব্রেরিগুলার মধ্যে সবচাইতেই পপুলার যে লাইব্রেরিগুলো আছে, এই পপুলার লাইব্রেরিগুলোর বেশ কয়েকটা হচ্ছে রিভারপড, ব্লক, গেটেক্স, প্রোভাইডার, এইসব। এখানে সেট স্টেট বা স্টেটফুল উইজেট যেটা আছে, এটা ফ্লাটার আউট অফ দ্য বক্স দেয়। ফ্লাটার আউট অফ দ্য বক্স আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে ইনহেরিটেড উইজেট। ইনহেরিটেড উইজেট দিয়ে স্টেট ম্যানেজ করলে ওয়েল অর্গানাইজড ওয়েতে স্টেট ম্যানেজ করা যায়, কিন্তু ইনহেরিটেড উইজেট ইউজ করাটা টাফ, সিনট্যাকটিক্যালি মোটামুটি কঠিন। তাহলে আউট অফ দ্য বক্স ফ্লাটার থেকে যেহেতু আমরা সলিউশন পাচ্ছি না, সুতরাং আমরা থার্ড পার্টি লাইব্রেরি বা থার্ড পার্টি সলিউশনের উপর রিলাই করি, যার মধ্যে একটা হচ্ছে প্রোভাইডার, একটা হচ্ছে রিভারপড, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে গেটেক্স। তো আমরা মূলত আজকের পুরো আলোচনাটা এই কয়টা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন নিয়েই করব। আচ্ছা, আসেন এখন
এখন দেখেন স্টেট ম্যানেজমেন্ট সলিউশনগুলোকে আমরা যেহেতু স্টেট ম্যানেজমেন্ট এফিশিয়েন্টলি কিভাবে করা যায় এই ব্যাপারটা নিয়েও আলোচনা করতেছি। স্টেট ম্যানেজমেন্ট শেখার সাথে সাথে কিভাবে এফিশিয়েন্টলি করতে হয় এই ব্যাপারটা নিয়েও আলোচনা করছি। সুতরাং স্টেট ম্যানেজমেন্ট সম্পর্কে আরেকটু জিনিস আমাদের জানা দরকার। সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সলিউশনগুলা এই যে আউট অফ দ্য বক্স অথবা ফ্ল্যাটারি বিল্ট-ইন যে সলিউশনগুলো আছে এগুলো সাধারণত ২ ওয়েতে কাজ করে। একটা হচ্ছে লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন আর একটা হচ্ছে নোটিফাই বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। তো লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশনটা কি? লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন হচ্ছে আপনি একটা ভেরিয়েবল বা একটা ভ্যালুর জন্য সবসময় লিসেন করতে থাকবেন। আপনাকে ম্যানুয়ালি বারবার আ ইউআই কে বলে দিতে হবে না বা ভ্যালু চেঞ্জ করার পর বলে দিতে হবে না যে ভ্যালু চেঞ্জ হইছে ইউআই টা আপডেট করো। আপনি সবসময় লিসেন করতে থাকবেন। তো এটা হচ্ছে লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। আরেকটা হচ্ছে নোটিফাই বেসড স্টেট ম্যানেজমেন্ট। তো নোটিফাই বেসড স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে সবসময় লিসেন করা অনেক ক্ষেত্রে এক্সপেনসিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন কোনো ভ্যালুটা চেঞ্জ হয়, যে জায়গা থেকে চেঞ্জ হইতেছে সেখান থেকে আমরা বলে দেই যে ভ্যালু চেঞ্জ হইছে এখন ইউআই টা চেঞ্জ করো বা অন্য কোনো অপারেশন করো। তো এটা হচ্ছে নোটিফাই বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। তো লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশনের কয়েকটা এক্সাম্পল হচ্ছে স্ট্রিম। ফ্লাটারের আ আ ডিফল্ট একটা ডেটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় স্ট্রিম। এই স্ট্রিম দিয়ে আমরা লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর ভ্যালু নোটিফায়ার বাই ডিফল্ট নোটিফাই বেস কিন্তু ভ্যালু নোটিফায়ার এর সাথে ভ্যালু আ আ আ লিসেনেবল বিল্ডার নামের একটা উইজেট আছে ফ্লাটারে। এই উইজেটটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এটা দিয়ে আ আ লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ইমপ্লিমেন্ট করতে পারি। তারপর রিভার প্রোভাইডার এদের এরা বাই ডিফল্ট হচ্ছে নোটিফাই বেস কিন্তু তারা বেশ কিছু উইজেট দেয় আমাদের যে উইজেট বা আ মেথড গুলো দিয়ে আমরা এটাকে নোটিফাই বেস স্টেট ম্যানেজমেন্ট সলিউশন এ কনভার্ট করে ফেলতে পারি। আবার ব্লক আছে। ব্লক মোটামুটি আ আন্ডার দ্য হুড লিসেনিং মানে ব্লকের যে পিওর ইমপ্লিমেন্টেশন, স্ট্রিম দিয়ে ইমপ্লিমেন্টেশন সেটা লিসেনিং বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। আবার ব্লকের যে লাইব্রেরিটা আছে এটা বোথ জিনিসটা মিক্স করে ব্যবহার করে। তারপর নোটিফাই বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশনের মধ্যে আছে চেঞ্জ নোটিফায়ার, প্রোভাইডার, মবেক্স, রিডাক্স এইসব। তো এখন আ প্রত্যেকটা লাইব্রেরির মধ্যে আমরা দেখতেছি মোটামুটি খিচুড়ির মতো অবস্থা। যে কোন লাইব্রেরি আছে যেটা পিওরলি লিসেনিং বেস, কোন লাইব্রেরি আছে যেটা পিওরলি নোটিফাই বেস, আবার কোন লাইব্রেরি আছে যেটা বোথ ওয়েতে কাজ করে। তো অ্যাপের এফিশিয়েন্সি, আননেসেসারি স্ক্রিন বিল্ডিং মানে আমাদের অ্যাপগুলোর মূলত পারফরম্যান্স স্লো হয়ে যায় আননেসেসারি স্ক্রিন বিল্ডিং এর কারণে। যখন আমাদের স্ক্রিনটা রিফ্রেশ করার প্রয়োজন হচ্ছে না, তখন আমরা স্ক্রিনটা রিফ্রেশ করতেছি। অথবা পার্টিকুলার একটা উইজেটের মধ্যে পার্টিকুলার একটা এলিমেন্টের স্টেট চেঞ্জ হচ্ছে। শুধু সেইটুকু আপডেট দিলেই হয়ে যাচ্ছে। সেইটুকু স্ক্রিনের মধ্যে রিবিল্ড করলেই হয়ে যাচ্ছে। অথচ আমরা সেইটুকু রিবিল্ড না করে পুরো স্ক্রিনটা রিবিল্ড করতেছি। এই সমস্যাগুলোর কারণে আমাদের অ্যাপগুলো স্লো হয়ে যায়। সুতরাং এই ২ টা ডিস্টিংগুইশ আমাদের জানা দরকার। যে অ্যাপ আ অ্যাপ ডে আ সরি স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ২ রকম হয়। একটা হচ্ছে লিসেনিং বেস আরেকটা হচ্ছে নোটিফাই বেস। যাতে করে আমরা আমাদের ক্ষেত্র বিশেষে পারফেক্টটা ব্যবহার করতে পারি। ওকে? আসেন। এরপর দেখেন প্রোভাইডার আর রিভারপড এরা একটু আগেই মেনশন করছি যে আ বোথ ওয়েতে প্রোভাইডার, রিভারপড, ব্লক আমাদের যে মডার্ন স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি আছে তারা আউট অফ দ্য বক্স ২ ধরনের স্টেট ম্যানেজমেন্ট সলিউশন সাপোর্ট করে। লিসেনিং বেসও সাপোর্ট করে, নোটিফাই বেসও সাপোর্ট করে। আচ্ছা, ওকে? আচ্ছা, আমরা যদি কুইক সামারি করতে যাই, যে নোটিফাই অনলি বেস যে আ স্টেট ম্যানেজমেন্ট সলিউশন আছে সেটা হচ্ছে ফ্লাটারের চেঞ্জ নোটিফায়ার, রিডাক্স। এরা শুধুমাত্র নোটিফাই বেস। লিসেনিং বেস স্টেট ম্যানেজমেন্ট সলিউশনের মধ্যে আছে গেটএক্স। অনেকে গেটএক্স ব্যবহার করে। গেটএক্স নোটিফাই বেস স্টেট ম্যানেজমেন্ট সলিউশন সাপোর্ট করে না। ও সবসময় লিসেন করতে থাকে। তাহলে গেটএক্স, মবেক্স এবং ফ্লাটারের স্ট্রিম নামে যে ডাটা স্ট্রাকচার আছে এটা। এগুলো হইতেছে লিসেনিং বেস। আর হাইব্রিড প্রোভাইডার, রিভারপড, ব্লক মূলত আমরা মডার্ন যেগুলো ব্যবহার করি এদের সবই মিক্স। এরা লিসেনিং ও সাপোর্ট করে, এরা নোটিফিকেশন বা নোটিফাই বেস স্টেট ম্যানেজমেন্টও সাপোর্ট করে। আচ্ছা, এখন দেখেন আ আমরা আউট অফ দ্য বক্স ফ্লাটারের স্টেটফুল উইজেট নিয়ে কাজ করছি। স্টেটফুল উইজেটে যে কাজ করতে হয় এটা কিন্তু আমাদের লিসেনিং বেস স্টেট ম্যানেজমেন্ট সলিউশন না। আমরা যদি একটু আগের স্লাইডে ফেরত যাই, এখানে দেখেন আমরা কিন্তু এই যে সেট স্টেট নামের একটা মেথড কল করছি। এই সেট স্টেট মেথড কল করে এটা দিয়ে আমরা আ আমাদের ইউআই কে বা অ্যাপকে বুঝায় দিচ্ছি যে আমাদের ভ্যালুটা চেঞ্জ হইছে। এখন এটার উপর বেস করে যদি তুমি কিছু চেঞ্জ করতে চাও, চেঞ্জ করে ফেলতে পারো। তাহলে এটা লিসেনিং বেস হইল না, এটা নোটিফাই বেস হইল। আমরা ভ্যালু চেঞ্জ করার সাথে আমরা নোটিফাই করে দিলাম যে ভ্যালু চেঞ্জ হইছে। লিসেনিং বেস এটা করতে হয় না। লিসেনিং বেস অটোমেটিক্যালি লিসেন করতে থাকে যে ভ্যালু চেঞ্জ হইছে কিনা। আপনাকে এভাবে সেট স্টেট করে এক্সপ্লিসিটলি বলে দিতে হয় না যে ভ্যালু চেঞ্জ হইছে।
ওকে, ঠিক আছে, আমরা যদি একটু সামনে আগাই। ওকে, তাহলে আমরা আলোচনা করতেছিলাম স্টেটফুল উইজেট হচ্ছে নোটিফাই বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের ম্যানুয়ালি ইউআইটাকে ট্রিগার করে দিতে হয় যে ভ্যালু চেঞ্জ হয়েছে, তুমি স্ক্রিনটা বা এর বেসিসে যেটা চেঞ্জ করতে চাও এটা চেঞ্জ করতে পারো। তো এটার যে অসুবিধা হয় সেটা হচ্ছে এইভাবে স্টেট হ্যান্ডেল করতে গেলে আমাদের গ্লোবাল স্টেট ম্যানেজমেন্টটা সমস্যার মধ্যে পড়ে। আমাদের যদি আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি বা থিম চেঞ্জ করি, সব জায়গায় এগুলো থেকে লিসেন করতে হয়, বিভিন্ন জায়গা থেকে এগুলো চেঞ্জ করার ব্যবস্থা করে দিতে হয়, সব জায়গা থেকে বলে দিতে হয় যে ভ্যালু চেঞ্জ করো। এবং এই স্টেটফুল উইজেটদের জিনিসপত্র হ্যান্ডেল করতে গেলে ম্যানেজেবল হয়ে যায় পুরো কোড বেসটা, এবং প্রচুর কোড ডুপ্লিকেশনে ভরে যায়। সুতরাং ছোট্ট সিম্পল 2-3 পেজের অ্যাপ্লিকেশনের জন্য স্টেটফুল উইজেট দিয়ে স্টেট ম্যানেজমেন্ট ওকে। আবার যারা আসলে স্টেট ম্যানেজমেন্টের আসল মহত্ব বা আসল গুরুত্বটা বুঝে, তারা বড় অ্যাপ্লিকেশনও স্টেটফুল উইজেট দিয়ে স্টেট ম্যানেজ করতে পারে, কিন্তু এটা কনভিনিয়েন্ট না। এই জন্য আমাদের যে কোনো একটা থার্ড পার্টি লাইব্রেরিতে যাইতে হয়। আচ্ছা, তাহলে আমাদের থার্ড পার্টি লাইব্রেরিগুলোর মধ্যে যে অপশন অ্যাভেলেবল তাদের মধ্যে বেসিক এবং গুগল রেকমেন্ডেড যে অপশনটা সেটা হচ্ছে প্রোভাইডার। আমরা প্রোভাইডার দিয়ে স্টেট ম্যানেজ করতে পারি। তাহলে প্রোভাইডার দিয়ে যদি আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ নোটিফায়ার নামের একটা ক্লাস আছে, এই ক্লাসের হেল্প নিয়ে আমরা স্টেট ম্যানেজ করি। তাহলে এখানে দেখেন আমরা সিম্পল কাউন্টার অ্যাপ যেটা তৈরি করছিলাম, ঠিক একই অ্যাপই আমরা চেঞ্জ নোটিফায়ার দিয়ে ইমপ্লিমেন্ট করার প্রোভাইডার দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম, সিম্পল ক্লাস, যেটার নাম হচ্ছে কাউন্টার, এবং এই কাউন্টারটাকে আমরা মিক্স করলাম একটা মিক্সিং দিয়ে, এটা এক্সটেন্ড করার মতো। এবং এটাকে এক্সটেন্ড করার মতো। তো এক্সটেন্ড করলাম কি দিয়ে? চেঞ্জ নোটিফায়ার দিয়ে। সুন্দর। এরপর আমাদের স্টেটলেস উইজেট দিয়ে এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের বাকি জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। তাহলে কাউন্টার স্ক্রিনটা তৈরি করে নিলাম, যেটাকে এক্সটেন্ড করলাম আমরা স্টেটলেস উইজেট দিয়ে। একটা বিল্ড মেথড আছে, মাঝখানে আমাদের অ্যাপের স্ক্যাফোল্ডটা আছে। এরপরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাপটা তৈরি করলাম। মেইন অ্যাপ তৈরি করার সময় আমাদের পুরা মেইন অ্যাপটাকে, বা আমরা যেটুকু উইজেটকে আপডেট করতে চাই ওই কাউন্টারের ভ্যালুর উপর ডিপেন্ড করে, সেইটুকু উইজেটকে র্যাপ করে দিলাম চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, এই প্রোভাইডারটা দিয়ে, এই উইজেটটা দিয়ে। এখন এই উইজেটকে আমাদের দিতে হবে কাউন্টারটা, এবং তার মাঝখানে মাই অ্যাপ আছে। তাহলে এই মাই অ্যাপের স্কোপটা হচ্ছে চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার। এই চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার কাউন্টার, এটার চেঞ্জটা আমরা পাবো এই পুরো মাই অ্যাপ জুড়ে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা আসেন একটু কাউন্টারটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমরা কাউন্টারের মধ্যে দুইটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম যার নাম হচ্ছে কাউন্টার। এই কাউন্টারের মধ্যে আমাদের অ্যাকচুয়াল কাউন্টিং ভ্যালুটা থাকবে, এবং একটা গেটার তৈরি করে নিলাম যেটা জাস্ট এই কাউন্টারের ভ্যালুটা বাইরে এক্সপোজ করবে। এবং কাউন্টার স্ক্রিনের মধ্যেও আমরা এবার যে কাজ করব সেটা হচ্ছে, ও আচ্ছা, আমাদের কাউন্টারের মধ্যে আরেকটা ফাংশনালিটি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ফাংশনালিটি। আমরা ইনক্রিমেন্ট ফাংশনালিটি অ্যাড করলাম, এই যে এই ইনক্রিমেন্ট মেথডটা কল হলে এই কাউন্টের ভ্যালুটা বাড়বে। এবং আমরা এখনো চেঞ্জ নোটিফায়ার বেস স্টেট ম্যানেজমেন্ট ব্যবহার করতেছি। সুতরাং আমাদের কাউন্ট করে প্লাস প্লাস করার পর, ভ্যালুটা বাড়ানোর পর আমাদের নোটিফাই লিসেনার দিয়ে আমাদের বলে দিতে হচ্ছে যে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তুমি স্ক্রিনটা আপডেট করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই এই যে আমরা ভ্যালুটা চেঞ্জ করতেছি, এই ভ্যালু চেঞ্জটাকে আমাদের লিসেন করতে হবে। এই লিসেন করার জন্য আমরা এই কনজিউমার নামের একটা উইজেট আছে, কনজিউমার উইজেটটা ব্যবহার করি। তাহলে এই কনজিউমার উইজেটের মধ্যে আমাদের টাইপ দিতে হবে কাউন্টার, কারণ এখানে শুধুমাত্র কাউন্টার নামের একটা স্টেট ম্যানেজমেন্ট একটা স্টেটকে আমরা হ্যান্ডেল করতেছি। আমাদের অ্যাপে বিভিন্ন ধরনের স্টেট থাকে। সুতরাং এই কনজিউমারের মধ্যে কাউন্টারের পরিবর্তে যেখানে যেটা প্রয়োজন, সেখানে আপনি যে নামের ক্লাসটা তৈরি করছেন সেই নামের স্টেট ক্লাসটা এখানে দিয়ে দিলেই এখানটায় সেটার স্টেটটা অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর আমরা বিল্ডারের মধ্যে সিম্পলি ওই যে কাউন্টার ডট কাউন্ট, এই কাউন্টারটাকে অ্যাক্সেস করতে পারতেছি। দেখেন আমরা তিনটা প্যারামিটার দিয়েছি, কনটেক্সট, কাউন্টার, চাইল্ড। এখানে এই কাউন্টার ডট কাউন্ট, ওই যে এখানে আমাদের কাউন্টারের মধ্যে কাউন্ট যে গেটারটা ছিল, এই গেটার দিয়ে ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। এবং আমাদের অ্যাকশন করতে হবে যে কাউন্টারের কাউন্টিং ভ্যালুটা তো আমরা দেখাইতেছি এখানে টেক্সটের মাধ্যমে, আমাদের একটা অ্যাকশন এক্সিকিউট করতে হবে না, যাতে করে আমরা ভ্যালুটা বাড়াইতে পারি। সুতরাং আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে একটা বাটন অ্যাড করে নিলাম, যে বাটনের নাম হচ্ছে অ্যাড বাটন। এই বাটনে চাপ দিলে যেন আমাদের ভ্যালুটা বাড়ে, এবং এর মধ্যে আমরা প্রোভাইডার অফ
কনটেক্সট নামের একটা মেথড আছে, এই মেথড দিয়ে আমরা আমাদের কাউন্টার স্টেটটাকে লোকেট করতে পারি। তাহলে এই স্টেটটাকে লোকেট করে দিয়ে আমরা জাস্ট এর উপর থেকে ইনক্রিমেন্ট মেথডটাকে কল করে দিলাম, তাহলেই ভ্যালুটা বেড়ে যাবে। এবং এখানে একটা সুন্দর ব্যাপার দেখেন, সেটা হচ্ছে এখানে লিসেনটাকে ফলস করে রাখছে। আমরা কিন্তু এই ফ্লোটিং অ্যাকশন বাটন থেকে জাস্ট ডাটাটা ম্যানুপুলেট করতেছি, এখানে কিন্তু চেঞ্জগুলো দেখাইতেছি না। সুতরাং আমরা এই লিসেনিংটাকে ফলস করে রাখতে পারি। এতে করে হবে কি, আননেসেসারি রিবিল্ডিং, আননেসেসারি লিসেনিংটা বন্ধ হয়ে থাকবে। তাহলে এই ব্যাপার স্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে যেখানে আমাদের লিসেন করার প্রয়োজন হচ্ছে না সেই জায়গাগুলোতে লিসেন করা প্রিভেন্ট করতে হবে, যেখানে আমাদের রিবিল্ড করার প্রয়োজন হচ্ছে না সেই জায়গাতে রিবিল্ড করাটা প্রিভেন্ট করতে হবে। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বেটার হবে। ওকে, এখন দেখেন আমরা আরেকটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে রিভার পড। রিভার পড প্রোভাইডার মোটামুটি সেম জিনিস, কিন্তু প্রোভাইডারটা একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এটা ইউনিট টেস্টিং এর জন্য ভালো না। এটা কাপল করা, আমাদের ফ্লাটার ফ্রেমওয়ার্কের সাথে কাপল করা। ফ্লাটার ফ্রেমওয়ার্ক ছাড়া আপনি রিভার পড প্রোভাইডার ব্যবহার করতে পারবেন না। রিভার পড প্রোভাইডারের একটি উন্নত সংস্করণ বলতে পারেন। এটা পরবর্তী তৈরি করা হয়েছে, সেম ক্রিয়েটর এটা তৈরি করছে, এটাকে সে ডিকাপল করে ফেলছে ফ্লাটার থেকে, যাতে করে আমরা ইজিলি অ্যাপ টেস্ট করতে পারি। কোড লিখে অ্যাপে যে ইউনিট টেস্টিং আছে এই ইউনিট টেস্টিং গুলো এক্সিকিউট করতে পারি। সুতরাং রিভার পোর্ট দিয়ে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা সিম্পলি কাউন্টার ক্লাস তৈরি করে নিলাম, এবার স্টেট নোটিফায়ার নামে একটা ক্লাসে এক্সটেন্ড করলাম, এবং আমরা যেহেতু ইন্টিজার ভ্যালু কাউন্ট নিয়ে কাজ করতেছি, সুতরাং আমরা এখানে টাইপ দিয়ে দিলাম ইন্টিজার, এবং ইনিশিয়াল ভ্যালু আমরা সুপারের মধ্যে পাস করে দিলাম 0। দেখেন আগের চাইতে এই সেন্টেক্সটা অনেক সিম্পল না? এখানে আমাদের একটা ভেরিয়েবল হাতে মেনটেন করতে হচ্ছে, কিন্তু এখানে দেখেন সেটা ক্লাস অটো মেনটেন করছে, জাস্ট আমাদের টাইপটা বলে দিতে হচ্ছে, তাই না? এবং এর মধ্যে আমরা একটা ইনক্রিমেন্ট ভেরিয়েবল তৈরি করতে পারি, দুঃখিত, ইনক্রিমেন্ট একটা মেথড তৈরি করতে পারি, যে মেথডটা কল করলে আমাদের স্টেটের ভ্যালু যেন বাড়ে। তাহলে এখানে ইনক্রিমেন্টের মধ্যে জাস্ট স্টেটটাকে আমরা প্লাস প্লাস করে দিলাম, এই স্টেটটা আমাদের হাতে তৈরি করতে হইল না, আমরা স্টেট নোটিফায়ার থেকে অটোমেটিক পেয়ে গেছি, এবং যেহেতু এখানে আমরা টাইপ অলরেডি বলে দিছি, সুতরাং এই স্টেট ভেরিয়েবল দিয়ে আমরা সেটা অ্যাক্সেস করতে পারতেছি, এবং স্টেট অবশ্যই নাম্বার হবে, কারণ আমরা এখানে টাইপ বলে দিয়েছি যে টাইপটা ইন্টিজার। ওকে, ঠিক আছে। এখন এই প্রোভাইডারটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। দেখেন আমরা কাউন্টার প্রোভাইডার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং এর মধ্যে স্টেট নোটিফায়ার প্রোভাইডার নামের একটা ক্লাস নিলাম, এবং এখানে দুইটা টাইপ দিলাম, একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে ইন্টিজার। কাউন্টার হচ্ছে ক্লাসটার নাম, ইন্টিজার হচ্ছে টাইপটার নাম। তাহলে দেখেন এখানে আমরা এর আগে নোটিফায়ারকে একটা স্কোপের মধ্যে করে, একটা উইজেটের মধ্যে করে প্রোভাইড করেছিলাম, আমাদের মনে আছে? আমরা চেঞ্জ নোটিফাই প্রোভাইডার দিয়ে প্রোভাইড করছিলাম, তো এটা ফ্লাটারের সাথে কাপল করা। কিন্তু আপনি যদি ইর দিকে তাকাইতে যান, আমরা যদি রিভার পডের দিকে তাকাইতে যাই, আমরা রিভার পডে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে নিতে পারতেছি, এবং এই ভেরিয়েবলটা ফ্লাটার থেকে ডিকাপল করা, সুতরাং এটাকে আমরা টেস্ট করতে পারবো, শুধুমাত্র এটাকে ইউজ না অ্যাপের মধ্যে আমরা টেস্টও করতে পারবো। ওকে, তাহলে সে কাউন্টার রিটার্ন করতেছে। এবার এই কাউন্টার প্রোভাইডারটাকে আমরা ইজিলি ব্যবহার করতে পারি, এটা আমাদের বেসিক অ্যাপের স্ট্রাকচার। এটাকে আমরা মাই অ্যাপটাকে প্রোভাইডার স্কোপ দিয়ে র্যাপ করে দিলাম, এবং এখানটায় আমাদের কাউন্ট প্রোভাইডার স্কোপ দিয়ে র্যাপ করে দিলাম। তাহলে আমাদের প্রোভাইডার স্কোপ দিয়ে অ্যাপ করে দিয়ে আমাদের পুরো অ্যাপটা এই স্কোপের মধ্যে চলে আসলো, এবং আমাদের কাউন্টার স্ক্রিনটা তৈরি করতে হবে। তাহলে কাউন্টার স্ক্রিনটা আমরা তৈরি করলাম, এবং এটাকে কাউন্টার স্ক্রিন যেহেতু শুধুমাত্র কাউন্টারের চেঞ্জটা দেখাবে, সুতরাং স্টেটফুল উইজেটে এক্সটেন্ড না করে আমরা কনজিউমার উইজেটে এক্সটেন্ড করলাম। কনজিউমার উইজেট আমাদের প্রোভাইডার থেকে আসে, সরি রিভার পড থেকে আসে। তাহলে আমরা যখন এটা কনজিউমার উইজেট দিয়ে এক্সটেন্ড করলাম, তখন দেখেন এর মাঝখানে আমার আর ফ্যান্সি কিছু লাগতেছে না, না লাগতেছে আমার কনজিউমার দিয়ে আমার টেক্সটটাকে র্যাপ করা, অন্য কিছু করা লাগতেছে না। জাস্ট আমরা টেক্সটটার মধ্যে কাউন্টারের ভ্যালুটা দিয়ে দেবো, এবং নিচে দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমরা, আচ্ছা দুঃখিত, হ্যাঁ, তাহলে আমরা আমাদের টেক্সটটা প্রিপেয়ার করে নিলাম। আমাদের কাউন্টারের মধ্যে আমরা টেক্সটের ভ্যালুটা দেখাবো, এবং ফ্লোটিং অ্যাকশন বাটনে প্রেস করলে যেন আমাদের ইনক্রিমেন্টটা হয় সেই জিনিসটা আমরা এক্সিকিউট করব। তাহলে এই কাউন্টারের ভ্যালু দেখানোর জন্য সিম্পলি এখানে আমরা কাউন্ট নামের একটা ভেরিয়েবল তৈরি করে দিলাম, এবং আমরা কাউন্টার প্রোভাইডারটাকে ওয়াচ করতেছি। তাহলে কাউন্টার প্রোভাইডারটাকে ওয়াচ করতেছি মানে কাউন্টারের ভ্যালু যখনই চেঞ্জ হবে তখনই যেন রিফ্লেকশনটা এখানে চলে আসে। জাস্ট কাউন্টারের ভ্যালুটা এখানে আমরা টেক্সটের মধ্যে সিম্পলি ইউজ করতে পারি, এবং এর টাইপ অবশ্যই ইন্টিজার, যেহেতু আমরা এইখানটায় আমাদের উইজেটটা তৈরি করার সময় টাইপ ইন্টিজার দিয়েছিলাম, সুতরাং অটোমেটিক্যালি সে এটাকে নাম্বার হিসেবে ধরে নেবে। তাহলে দেখেন
প্রোভাইডার রিভার পড ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, কিন্তু রিভার পড সিম্পলিফাইড। আমাকে বারবার এক্সপ্লিসিটলি ভেরিয়েবলগুলো হ্যান্ডেল করতে হইতেছে না, নেকেড ভেরিয়েবলগুলো হ্যান্ডেল করতে হইতেছে না। আমি জাস্ট একবার ডিফাইন করে আসছি, তারপরে আমি সিম্পলি ফ্লোলেসলি এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি অন প্রেস অন প্রেসে যদি আমরা ভ্যালুটা ইনক্রিজ করতে চাই, আমরা জাস্ট অন প্রেসে কাউন্ট ডট ইনক্রিমেন্টটাকে কল করে দেবো, তাহলে ভ্যালুটা ইনক্রিজ হবে। তাহলে এইভাবে আমরা রিভার পড দিয়ে সেম স্টেটটা হ্যান্ডেল করতে পারি। এবার আসেন আমরা আমাদের কাউন্টার অ্যাপটাকে আরেকটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন দিয়ে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সেটা হচ্ছে ব্লক। ব্লক এখনকার সময়ে সবচেয়ে পপুলার স্টেট ম্যানেজমেন্ট সলিউশনের মধ্যে একটা। আচ্ছা, সময় উনি সময় ভাই প্রশ্ন করছেন যে এগুলার কাজ কি? বা স্টেট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যান, অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় এই যে ডাটাগুলো চেঞ্জ হইতেছে, এই ডাটাগুলোর চেঞ্জটাকে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে হয়। না হলে আমাদের অ্যাপ্লিকেশন যখন বড় হয় তখন ম্যানেজ করা যায় না। তাহলে এই যে আমরা ছোট্ট একটা এক্সাম্পল বেছে নিছি যে একটা কাউন্টার অ্যাপ যদি আমরা তৈরি করি, যেখানে একটা প্লাস বাটনে চাপ দিলে নাম্বারটা বাড়তে থাকবে, এটার স্টেট ম্যানেজমেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। প্রথমে আমরা দেখছি স্টেটফুল উইজেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। স্টেটফুল উইজেট দিয়ে ইমপ্লিমেন্ট করে সেটা ড্রব্যাক আমরা দেখছি। তারপর দেখলাম আমরা প্রোভাইডার দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তারপর দেখলাম রিভার পড দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। রিভার পড দিয়ে ইমপ্লিমেন্ট করার সময় দেখলাম সেটা প্রোভাইডারের চাইতে সিম্পলার। আবার এখন দেখব ব্লক দিয়ে সেই স্টেট ম্যানেজমেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় কাউন্টার অ্যাপটার জন্য। তাহলে দেখেন, ব্লক এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, এবং রোবাস্ট কোনো অ্যাপ যদি তৈরি করতে চান, স্কেলেবল অনেক বড় অ্যাপ্লিকেশন যদি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আমরা ব্লক স্টেট ম্যানেজমেন্ট সলিউশনটা ব্যবহার করতে পারি। তো ব্লক স্টেট ম্যানেজমেন্ট সলিউশন বেসিক্যালি ফ্লাটারের বেসিক একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা যে কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে পারি আমরা স্ট্রিম নামের একটা ব্যাপার আছে ফ্লাটারের ডাটা স্ট্রাকচার, সেই স্ট্রিম ব্যবহার করে। কিন্তু তারপরে ব্লকের জন্য একটা লাইব্রেরি আসছে, যে লাইব্রেরিটা খুব পপুলার হয়েছে, যেটাতে আমাদের বয়লার প্লেট অনেক কম লিখতে হয়, কোড অনেক কম লিখতে হয়। তো ব্লকের কনসেপ্টটা কি দেখেন, ব্লকের কনসেপ্ট হইতেছে আমাদের একটা স্ট্রিম থাকে, স্ট্রিম হচ্ছে ডেটার ফ্লো। তো এই ডেটার ফ্লোয়ে হয় কি, স্ট্রিমে এক দিক দিয়ে একটা ডাটা ঢোকে, অন্য দিক দিয়ে ডাটাটা বের হয়, সিম্পলি ডাটার একটা ফ্লো। আপনি যদি আপনার অ্যাপের মধ্যে কোনো টাইমার দেখাইতে চান, যে টাইমার 1 2 3 4 5 6 করে অটোমেটিক্যালি বাড়তেছে, এরকম কোনো টাইমার দেখাইতে চান, তাহলে এই ধরনের ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা স্ট্রিম ব্যবহার করি। ঠিক এই স্ট্রিমটাকে ব্যবহার করে আমরা এই স্টেট ম্যানেজও করতে পারি। স্ট্রিমে যে ধরনের ডাটা ঢোকে ঠিক সেই ধরনের ডাটাই বের হয়। যখন আপনি কাউন্টডাউন টাইমার দেখাচ্ছেন, ঢুকতেছে ইন্টিজার, বেরো হইতেছে ইন্টিজার। কিন্তু যখন আমরা দুইটা স্ট্রিমকে একসাথে কানেক্ট করে দিই, তখন আমরা এক ধরনের ডাটা ঢুকাইতে পারি স্ট্রিমের মধ্যে, এবং অন্য ধরনের ডাটা বের করতে পারি স্ট্রিমের জন্য। তাহলে ঢুকানোর ইভেন্ট আলাদা, বের হওয়ার ইভেন্ট আলাদা। ঠিক একই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের কাউন্টার অ্যাপে। দেখেন, কাউন্টার অ্যাপে স্ট্রিমের মধ্যে যে ডাটা ঢুকতেছে সেটা একটা ইভেন্ট হইতে পারে। ইভেন্ট হইতে পারে দুই রকম, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, দুই ধরনের কমান্ড হইতে পারে, এবং তার বেসিসে আমরা আউটপুট ডাটা বের করতেছি। আউটপুট ডাটা বের হইতেছে নাম্বার। সুতরাং ইনপুট হচ্ছে এক ধরনের ইভেন্ট এবং আউটপুট হচ্ছে আরেক ধরনের ইন্টিজার। ঠিক এই ব্যাপারটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ব্লক দিয়ে। আচ্ছা, তাহলে দেখেন, ব্লকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ব্লকের আরেকটা সুবিধা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যে ডিজাইন প্যাটার্ন আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে আছে কোড করার, এই অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ের খুব কাছাকাছি। এই জন্য আমাদের ডেভেলপার বা প্রোগ্রামার যারা আছে তারা ইজিলি সবকিছু হ্যান্ডেল করার জন্য এই ব্লকটা ব্যবহার করে। তাহলে দেখেন, আমরা দুই ধরনের ইভেন্টের কথা বললাম, যে ইভেন্ট দুই রকম হইতে পারে, যে নাম্বার ইনক্রিজ হইতে পারে, নাম্বার ডিক্রিজ হইতে পারে। তাহলে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে নিলাম, যেটার নাম হচ্ছে কাউন্টার ইভেন্ট। এই দুই ধরনের ইভেন্ট হইতে পারে। তাহলে এই দুই ধরনের ইভেন্টের জন্য আমরা কাউন্টার ইনক্রিমেন্ট প্রেসড, কাউন্টার ডিক্রিমেন্ট প্রেসড, এই দুই ধরনের ইভেন্ট তৈরি করে নিলাম, দুইটা ক্লাস তৈরি করে নিলাম। এখন এগুলোকে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবো আমরা? আমরা সিম্পলি ইনক্রিমেন্ট প্রেস আর ডিক্রিমেন্ট প্রেস এই দুটাকে এক্সটেন্ড করে দিলাম কাউন্টার ইভেন্টের সাথে। এইগুলো ডার্টের বা ফ্লাটারের বেসিক জিনিসপত্র। এখনো আমরা এখানটাতে ব্লক ইমপ্লিমেন্ট করি নাই বা ব্লক লাইব্রেরি কিছু ব্যবহার করি নাই। আচ্ছা, এবার দেখেন, ঠিক এই জিনিসটাকে, এই ইভেন্টটাকে, এগুলো ইনপুট ইভেন্ট এবং আউটপুট ইভেন্ট হবে আমাদের সিম্পল একটা ইন্টিজার। এই ইভেন্টটাকে আমরা যদি ব্লক দিয়ে হ্যান্ডেল করতে চাই, তাহলে আমরা কাউন্টার ব্লক নামে একটা ব্লক তৈরি করে নেব, এবং দেখেন এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে ব্লকের মধ্যে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমাদের বলে দিতে হবে আমাদের ব্লকের ইনপুটটা কি হবে, আউটপুটটা কি হবে। আমরা ইনপুটটা দিলাম কাউন্টার ইভেন্ট এবং আউটপুট চাচ্ছি ইন্টিজার, তাই না?
ঠিক আছে, তাহলে আমরা ব্লকটা তৈরি করে নিলাম। আসেন আমরা একটু ব্লকের মধ্যে এই কোন ইভেন্টে কি কাজ হবে সেই ব্যাপারটা ডিফাইন করে নিই। আমরা ব্লকের সুপার ক্লাসের মধ্যে একটা সর্ট অফ ইনলাইন ফাংশন বা কলব্যাকের মাধ্যমে বলে দিতে পারি যে যখন আমাদের কাউন্টার ইনক্রিমেন্ট ইভেন্ট প্রেসড এই ইভেন্টটা হবে সেটার প্রেক্ষিতে এমিট করবে হচ্ছে স্টেটের সাথে 1 যোগ করে। আর কাউন্টার ডিক্রিমেন্ট প্রেস এই ইভেন্টটা যখন আমাদের এখানে আসবে তাহলে আমরা এমিট করব একটা ইন্টিজার যেটা স্টেটের সাথে 1 বিয়োগ করে। তাহলে আমরা যে কাজ করতেছি এখানে, এখানে 2 ধরনের ডাটাকে আমরা লিঙ্ক করতেছি। কাউন্টার ইনক্রিমেন্ট ইভেন্ট প্রেসড এটা হচ্ছে এক ধরনের ইভেন্ট, আর আমরা এর আউটপুট হিসেবে চাচ্ছি ইন্টিজার। তাহলে এই ম্যাপিংটা আমরা এখানে করতেছি ইভেন্টের প্রেক্ষিতে। ওকে, আসেন এবার আমরা এটাকে আমাদের অ্যাপের মধ্যে ইউজ করি। আমরা রান অ্যাপ নামে ফ্লাটার বাই ডিফল্ট যে মেথডটা আমাদের অ্যাপ রান করার জন্য ব্যবহার করা হয় সেটা নিলাম এবং এর মধ্যে ব্লক প্রোভাইডার দিয়ে আমরা আমাদের পুরো অ্যাপটাকে র্যাপ করে দিলাম। এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে ক্রিয়েট প্যারামিটারের মধ্যে আমরা কাউন্টার ব্লক এই যে ব্লকটা তৈরি করছিলাম আমরা এই ব্লকটার কথা বলে দিলাম যে আমরা চাইতেছি কাউন্টার ব্লক এই পুরো মাই অ্যাপের কাছে অ্যাভেলেবল থাকবে। মাই অ্যাপটা এই কাউন্টার ব্লকটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, আসেন এরপর আমরা ঠিক একইভাবে স্ক্যাফোল্ড তৈরি করলাম। ঠিক একইভাবে আমরা স্ক্যাফোল্ড তৈরি করলাম। ফ্লাটারে বাই ডিফল্ট স্ক্যাফোল্ড যেভাবে তৈরি করে এটা আপনারা সবাই জানেন এবং তার মধ্যে আমরা একটা বডি নিলাম। বডির মধ্যে আমরা সিম্পলি ডলার সাইন দিয়ে কাউন্ট ভেরিয়েবলটা দেখাই দিলাম। আচ্ছা, আসেন আমরা এটা অ্যাক্সেস করতেছি কিভাবে দেখতেছি এবং আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিলাম। এই ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেসে কোনো একটা অ্যাকশন হবে। আচ্ছা, আসেন এবার দেখেন আমরা চাইতেছি যে আমাদের ইভেন্টটা যদি চেঞ্জ হয় শুধুমাত্র এই কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু যেন চেঞ্জ হয়, এর বাইরে কোনো কিছু যেন রিবিল্ড না হয় এটা আমরা মেক শিওর করতে চাইতেছি। আমরা কন্ট্রোলটাকে গ্র্যানুলার করতে চাইতেছি যে আমাদের আননেসেসারি কিছু রিবিল্ড হবে না। সুতরাং আমরা করব কি, এই যে দেখেন এই টেক্সট উইজেটটাকে আমরা ব্লক বিল্ডার দিয়ে র্যাপ করে দিলাম। এই ব্লক বিল্ডারের ইভেন্টটার টাইপ হচ্ছে ব্লক বিল্ডারের ব্লকটা হচ্ছে কাউন্টার ব্লক এবং আউটপুটটা হইতেছে ইন্টিজার। তাহলে এই শুধুমাত্র টেক্সট উইজেটটাই রিবিল্ড হবে আমাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে, এর বাইরের অন্য কিচ্ছু রিবিল্ড হবে না। তাহলে কন্ট্রোলটা আমরা আরো গ্র্যানুলার পাচ্ছি। এবং ঠিক একইভাবে ফ্লোটিং অ্যাকশন বাটন, এই বাটনে প্রেস করলে যেহেতু আমাদের নাম্বারটা চেঞ্জ হবে, এই নাম্বারে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ব্লক প্রোভাইডার অব কাউন্টার ব্লক। ঠিক একইভাবে আমরা যেভাবে প্রোভাইডার অ্যাক্সেস করছিলাম ঠিক একইভাবেই। তাহলে এই অব কনটেক্সট দিয়ে আমরা কাউন্টার ব্লকটাকে খুঁজে বের করলাম এবং কাউন্টার ব্লকের মধ্যে আমরা একটা ইভেন্ট অ্যাড করে দিচ্ছি। কি ইভেন্ট অ্যাড করে দিচ্ছি? কাউন্টার ইনক্রিমেন্ট প্রেসড এই ইভেন্ট অ্যাড করে দিচ্ছি। তাহলে এই বাটনে প্রেস করলে ইনক্রিমেন্ট প্রেসড এই ইভেন্টটা এমিট হবে। এই ইভেন্টের প্রেক্ষিতে কাউন্টারটার ভ্যারিয়েবল বাড়বে কারণ আমরা কাউন্টার ব্লকের মধ্যে এই জিনিসপত্র ইমপ্লিমেন্ট করছি। ওকে, ঠিক আছে। এখন আসেন দেখেন আমরা এই স্টেট ম্যানেজমেন্ট সলিউশনগুলো যেগুলো আছে এই সলিউশনগুলার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়ে একটু দেখি। আমরা প্রথমে প্রোভাইডার দেখছি। তো প্রোভাইডারের অ্যাডভান্টেজ হচ্ছে প্রোভাইডার বিগিনারদের জন্য খুব ফ্রেন্ডলি, খুব সিম্পলি ইউজ করা যায়। প্রোভাইডারের বয়লার প্লেট অনেক কম এবং যেহেতু ও ক্লাস লেভেলের ডাটা নিয়ে কাজ না করে সরাসরি ভেরিয়েবল নিয়ে কাজ করতেছে, সুতরাং আন্ডারস্ট্যান্ড করা সহজ, বোঝা সহজ। এবং প্রোভাইডার যেহেতু গুগলের অফিসিয়ালি সাপোর্টেড একটা জিনিস, গুগল অফিসিয়ালি রেকমেন্ড করে, সুতরাং প্রোভাইডারের কমিউনিটিটা অনেক বড়। প্রোভাইডার নিয়ে কোনো সমস্যায় পড়লে আপনি যদি ইন্টারনেটে পোস্ট দেন যে আমি অমুক সমস্যায় পড়ছি, খুব সহজেই আপনি হেল্প পাবেন। আচ্ছা, গেটেক্স গেটেক্স সম্পর্কে জিজ্ঞেস করতেছে আরিফ আব্দুল্লাহ ভাই। ওকে, ঠিক আছে, আমরা গেটেক্স নিয়ে আসতেছি। আমরা এই স্টেট ম্যানেজমেন্ট গুলো একটু কভার করি। আচ্ছা, তো কমিউনিটি সাপোর্টটা অনেক বড়। পারফরমেন্স পারফরমেন্স এফিশিয়েন্ট যখন প্রোভাইডারকে আপনি অপটিমাইজ ওয়েতে ব্যবহার করবেন তখন পারফরমেন্সটা এফিশিয়েন্ট। এটার যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেটা হচ্ছে মিউটেবল স্টেট। আচ্ছা, যেহেতু চেঞ্জ নোটিফায়ারের উপর ডিপেন্ড করে, চেঞ্জ নোটিফায়ার সাধারণত মিউটেবিলিটির উপর ডিপেন্ড করে কাজ করে, সুতরাং স্টেট যেহেতু মিউটেবল সুতরাং এটার সাইড ইফেক্ট তৈরি হয়। আর এটার একটা ডিপেন্ডেন্সি আছে, এটা ফ্লাটারের সাথে কাপল, সুতরাং আমাদের কনটেক্সটে ব্যবহার করতে হয়, ফ্লাটারের কনটেক্সটে ব্যবহার করতে হয়, সুতরাং এর ইউনিট টেস্টিং লেখাটা কঠিন। আর এই ইউনিট টেস্টিং লেখা কঠিন এবং এ যেহেতু হচ্ছে মিউটেবল স্টেটের উপর মিউটেবিলিটির উপর ডিপেন্ড করে কাজ করে, সুতরাং
এটার স্কেলেবিলিটি নিয়ে একটু সমস্যা হয়। স্কেলেবিলিটি নিয়ে সমস্যা মূলত হয় টেস্টিবিলিটির জন্য। কারণ ওই যে ফ্লাটারের সাথে কাপল টেস্ট করতে সমস্যা হয়। এজন্য অ্যাপ্লিকেশন স্কেল করতে আমাদের একটু অসুবিধা হয়। কিন্তু মিডিয়াম টু স্মল সাইজের অ্যাপ্লিকেশনের জন্য প্রোভাইডার বেস্ট সলিউশন। আচ্ছা, এরপরে আসেন রিভারপড। রিভারপড এবং প্রোভাইডারের একই জিনিস, আউট অফ দ্য বক্স একই জিনিস, জাস্ট এদের ডিফারেন্স হচ্ছে প্রোভাইডার ফ্লাটারের সাথে কাপল করা, রিভারপড ফ্লাটারের সাথে কাপল করা নয়। সুতরাং আ আ আ রিভারপডে আরো আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট আসছে। সেটা হচ্ছে রিভারপড বাই ডিফল্ট ইমিউটেবল। সুতরাং ইমিউটেবিলিটির জন্য যে আ সাইড ইফেক্ট গুলো আমরা ফেস করি, এই সাইড ইফেক্ট গুলো রিভারপড ওয়েল ম্যানেজ করলে ফেস করা লাগে না। এবং আমরা রিভারপডের আরেকটা ব্যাপার দেখছি, সেটা হচ্ছে এর সিনট্যাক্স গুলো খুব ছোট, শর্ট, সুতরাং বয়লার প্লেট লাগে না। এবং যেহেতু প্রোভাইডার আ ফ্লাটারের উইজেটের উপর ডিপেন্ডেন্ট না, সুতরাং এটাকে গ্লোবালি অ্যাক্সেসিবল যেকোনো জায়গা থেকে ব্যবহার করা যায়। এবং এখানে আন্ডার দ্য হুড কিছু ইমপ্রুভমেন্ট আছে প্রোভাইডারের। সেটা হচ্ছে ডিসপোজালটা অটোমেটিক। যে প্রত্যেকটা রিসোর্স অ্যালোকেট করলে সেটাকে হাতে ডিসপোজ করতে হয় না। আমাদের আ রিভার আ সরি প্রোভাইডারের ক্ষেত্রে অনেক সময় হাতে ডিসপোজ করে দিতে হয়। সেটা রিভারপোর্টের ক্ষেত্রে করতে হয় না। এবং টেস্টিবিলিটি যেহেতু ফ্লাটার থেকে ডিকাপল, সুতরাং এটা টেস্ট করা ইজি। আ আ সু আ হ্যাঁ, দুঃখিত। তো টেস্টিবিলিটি আ আ রিভারপড বেটার, তার কারণটা হচ্ছে প্রোভাইডারে ওই যে কাপল করা ফ্লাটারের সাথে, ফ্লাটার উইজেট গুলোর সাথে রিভারপড কাপল করা না, সুতরাং ইজিলি টেস্ট করা যায়। এবং এটার অসুবিধা হচ্ছে যেহেতু এটা হাই লেভেল জিনিসপত্র নিয়ে কাজ করে। ওই যে আমরা ইমপ্লিমেন্ট করার সময় দেখছিলাম যে বারবার ইন্টিজার, ডাটা টাইপ এই জিনিসপত্রগুলো বলে দিতে হয় না। সুতরাং এটা লার্নিং কার্ভটা একটু স্টিফ, এটা শেখা একটু কষ্টকর। এবং এটার কমিউনিটিটা আমাদের প্রোভাইডারের মতো এত বড় না। রিভারপোর্টের কমিউনিটি প্রোভাইডারের চেয়ে একটু ছোট। এটা হইতেছে এর ডিসঅ্যাডভান্টেজ। ইভেন ব্লক এর কমিউনিটিটা রিভারপোর্টের চাইতে বেশি বড়। আচ্ছা, এবার আসেন আমরা ফ্লাটার ব্লকের আ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আ ব্লকের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কনসার্ন সেপারেট করা। ইউআই টাকে লজিক থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলা। এই সুবিধাটা আমাদেরকে দেয়। স্কেলেবিলিটিটা বেটার, কারণ এটা ইজিলি টেস্ট করা যায়। ও ইউআই থেকে আলাদাভাবে অপারেট করতে পারে, কাজ করতে পারে। সুতরাং এটা বড় স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্লক খুব ভালো সাপোর্ট দেয়। ইমিউটেবিলিটি। ইমিউটেবিলিটি হচ্ছে ফ আ আ ব্লক বাই ডিফল্ট মিউটেবল স্টেট নিয়ে কাজ করে না। বাই ডিফল্ট ইমিউটেবল স্টেট নিয়ে কাজ করে। ও ও ওকে যখন আমরা কোনো একটা ভ্যালু ইনপুট করতেছি, ও তার প্রেক্ষিতে একটা ভ্যালু আমাদের আউটপুট করতেছে। ও একই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে আমাদের ইউআই বা অন্য কিছু ম্যানিপুলেট করতেছে না। সুতরাং সে বাই ডিফল্ট ইমিউটেবল। এই ইমিউটেবিলিটি হওয়ার কারণে এর সাইড ইফেক্টটা কম। এবং টেস্টিবিলিটি বেটার, কারণ হচ্ছে সে ফ্লাটার ফ্লাটার উইজারের সাথে কাপল না। ফ্লাটার উইজার থেকে আলাদা, সুতরাং ইজিলি টেস্ট করা যায়। এবং এর একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে ব্লক শেখা মোটামুটি কষ্টসাধ্য একটা ব্যাপার। কিন্তু একবার মাস্টারি করে ফেলতে পারলে আপনি এটা আর ছাড়তে পারবেন না। এটা হচ্ছে একটা ব্যাপার। আর ব্লকে বয়লার প্লেট কোড আছে। আমাদের ব্লকের জন্য ওই যে দেখেন যে ইভেন্ট গুলো আছে, ইভেন্ট গুলোর জন্য ক্লাস তৈরি করে নিতে হয়। একটা ব্লক তৈরি করতে হয়। ব্লকের মধ্যে ইভেন্টের সাথে আমাদের আউটপুটটাকে ম্যাপ করতে হয়। এইজন্য একটু বয়লার প্লেট কোড লিখতে হয়। কিন্তু এই বয়লার প্লেট কোড লেখার পরেও আ এই কষ্ট করার পরেও এই যে সুবিধাগুলো দেয়, ইমিউটেবিলিটি সুবিধা দিচ্ছে, স্কেলেবিলিটি এবং টেস্টেবিলিটি সুবিধা দিচ্ছে। এই সুবিধাগুলো অ্যাচিভ করার জন্য আমরা ব্লক ব্যবহার করতে পারি। সুতরাং মিডিয়াম টু লার্জ টাইপের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই অ্যাপ্লিকেশন গুলা ব্যবহার করার সময় আমরা ব্লক ব্যবহার করতে পারি। ওকে, আসেন আমরা একটু গেটএক্স নিয়ে কথাবার্তা বলি। আমরা আমাদের আলোচনার মধ্য একটা জিনিস মিক্স করছি, সেটা হচ্ছে গেটএক্স। আ গেটএক্স আরেকটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, যেটার নেচার হচ্ছে বাই ডিফল্ট সে হাইব্রিড না। মানে চেঞ্জ নোটিফায়ার এর মতো সে আ ভ্যালু নোটিফায়ার এর উপর ডিপেন্ড করে কাজ করে না। সে রিঅ্যাক্টিভ ভ্যালু নিয়ে কাজ করে। তো রিঅ্যাক্টিভ ভ্যালু মূলত লিসেনেবল ভ্যালু নিয়ে কাজ করে। তো এটাও মোটামুটি বেটার একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। কিন্তু গেটএক্স এর যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে গেটএক্স এর টেস্টিবিলিটি খুব খারাপ। গেটএক্স এর অ্যাপ্লিকেশন টেস্ট করতে গেলে অনেক বেগ পেতে হয়। সুতরাং লার্জ অ্যাপ্লিকেশনের জন্য এটা আইডিয়াল না। আর গেটএক্স এর সুবিধা হচ্ছে গেটএক্স খুব ইজিলি শিখে ফেলা যায়। খুব ইজিলি লার্ন করা যায় এবং এর বয়লার প্লেট কোড নাই বললেই চলে।
সুতরাং গেটএক্স দিয়ে ছোট্ট সিম্পল অ্যাপ্লিকেশন খুব ইজিলি বিল্ড করে ফেলা যায়। মিডিয়াম টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইজিলি বিল্ড করে ফেলা যায়। গেটএক্সের কোনো বয়লার প্লেট কোড না থাকার কারণে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য গেটএক্স জোস, এবং গেটএক্সের আরও বেশ কিছু সুবিধা আছে। গেটএক্স আউট অফ দ্য বক্স আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আরও যে জিনিসপত্রগুলো লাগে, যেমন ডিপেন্ডেন্সি ইনজেকশন লাগে, রাউট ম্যানেজমেন্ট লাগে, থিম ম্যানেজমেন্ট লাগে, এই ব্যাপার স্যাপারগুলো প্রোভাইড করে। সুতরাং আপনি যদি এমন কিছু ডেভেলপ করতে যান যেটা স্পিড ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট স্পিড ইম্পর্টেন্ট, পারফরমেন্স স্পিডের চাইতে ডেভেলপমেন্ট স্পিড ইম্পর্টেন্ট, ওয়েল ম্যানেজ করতে চাইলে সব করতে পারলে সব কিছু থেকেই ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসা যায়। কিন্তু আপনার যদি থাকে স্পিডি ডেভেলপমেন্ট, যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে 3 মাস সময় লাগে, আমি 1.5 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো, সেই ক্ষেত্রে গেটএক্স এর বিকল্প কোনো কিছু নাই। গেটএক্স এর টেস্টেবিলিটি ভালো না। গেটএক্স স্কেল করা যায়, কিন্তু স্কেলেবিলিটির জন্য স্কেলেবিলিটির পার্সপেক্টিভে সে ব্লক বা রিভারপডের মতো এত সুবিধা দেবে না, তারপরেও স্কেল করতে পারবেন। টেস্টেবিলিটি ভালো না, কিন্তু গেটএক্স এর ইউজেবিলিটি খুব হাই। গেটএক্স খুব সহজে ইউজ করতে পারবেন, গেটএক্স দিয়ে খুব দ্রুত অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে গেটএক্স এর সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, আচ্ছা, তুষার ভাই, আপনাদের কাছে একটা মেসেজ নিয়ে আসছে। আমরা একটু তুষার ভাইয়ের মেসেজটা শুনি আমাদের ইন্টারেক্টিভ কেয়ারের পক্ষ থেকে, তারপর আমরা আমাদের আলোচনাটা আবার কন্টিনিউ করব। তুষার ভাই, শুনতে পাচ্ছেন আপনি? থ্যাংক ইউ নিয়ামুল ভাই। সেলস থেকে আহ, আমাদের টিম মেম্বার পল্লব ভাই থাকার কথা। সো পল্লব ভাই আপনাদেরকে আমাদের যে ফ্লাটার কোর্স রয়েছে সেই ব্যাপারে কিছু ডিটেলস ইনসাইট শেয়ার করবে। সো পল্লব ভাই। সো পল্লব ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি পল্লব ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? আনমিউট করতে জি ভাইয়া পারছিলাম না, শুনতে পাচ্ছি। এই হচ্ছিল। ভাই ভিডিও অন করা যাচ্ছে না, আমাকে তো মনে হয় দেখা যাচ্ছে না মেবি। জি দেখা যাচ্ছে না। তো ভাইয়া, সবাইকে থ্যাঙ্কস এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য, এবং ভাইয়াকেও থ্যাঙ্কস এতক্ষণ একটা সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। তো আমি মোহাম্মদ সানজিয়ার পল্লব, ইন্টারেক্টিভ কেয়ারসে আমি অ্যাজ এ কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি, এবং ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করছি। তো ভাই এতক্ষণ যে কোর্সটা নিয়ে আসলে আলোচনা করছিল, আমাদের ওই ডিসকাসের উপরে আমাদের একটা কোর্স আছে, 6 মাসের স্টাডি প্ল্যান অনুসারে আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের একটা কোর্স আছে, যেখানে একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখাচ্ছি। আমাদের এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে রাব্বিল ভাইয়া আছে, যাকে আসলে যার পরিচয় দেওয়ার মনে হয় না প্রয়োজন আছে, যিনি বর্তমানে মোটামুটি সবাই তাকে চেনে। আর এছাড়া আমাদের বিকাশের যে আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল আসিফ ভাইয়া, উনিও আমাদের এই কোর্সে আছে। তো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু আমাদের এই কোর্সে থাকছে। আমরা শুরু করবো একদম ডাটা ল্যাঙ্গুয়েজ থেকে, তারপর ফ্লাটার ইনস্টল থেকে শুরু করে ফায়ারবেজ, সবকিছু আমাদের এই কোর্সে আছে। আমরা প্রায় 15টার মতো প্রজেক্ট দেখাবো, যেগুলো আপনাদের পোর্টফোলিওতে অনেক হাই করে তুলবে, এবং আপনারা এইগুলো পোর্টফোলিওতেও অ্যাড করতে পারবেন। আমাদের কোর্সটা আগামী এই উইক থেকে শুরু হয়ে যাচ্ছে। আমাদের কোর্স প্রাইস অনলি 5,000, বাট এখন একটা ডিসকাউন্ট আছে, আপনারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা এই ওয়েবিনারে আছেন। আমি চ্যাট বক্সে আমাদের নাম্বারটা দিয়ে রাখছি, আপনাদের কোর্স রিলেটেড, ডিসকাউন্ট রিলেটেড যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, বা ডাইরেক্টলি কল দিতে পারেন, কিংবা মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ তুষার ভাইকে আমাকে স্লট দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, কন্টিনিউ করেন। থ্যাংক ইউ পল্লব ভাই। সো চ্যাট বক্সে ভাইয়ের নাম্বার দেয়া থাকবে। সো আপনাদের যদি কোনো ডিটেলস প্রয়োজন হয় বা কোনো হেল্প প্রয়োজন হয়, বা আপনি আপনার ক্যারিয়ার নিয়ে যদি কোনো কাউন্সেলিং করতে চান বা কোনো গাইডলাইন বা দিক নির্দেশনার প্রয়োজন পড়ে, কাইন্ডলি রিচ আউট টু আস। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে দেখবেন একটা কন্টাক্ট ফর্ম রয়েছে, যেখানে আপনি আপনার ইনফো ফিল আপ করে আমাদের কাছে কোশ্চেনও দিতে পারেন। সো ওই মাধ্যমেও হচ্ছে আপনারা আমাদের কাছে রিচ করতে পারেন। আর
ভাইয়ের নাম্বারটা দেয়া থাকবে, সো ভাইকে এনি টাইম আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবেন ফর এনি লাইক আপনাদের যে কোনো প্রয়োজনে বা যে কোনো ইনফরমেশন জানার জন্য। সো নিয়ামুল ভাই, থ্যাংক ইউ ফ্লোর দেওয়ার জন্য। সো ভাইয়া আবার হচ্ছে বাকি যে সেশনটা সেটা কন্টিনিউ করবেন। সো নিয়ামুল ভাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। তো সুতরাং আপনারা যদি কেউ কোর্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন, স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আপনারা ওয়েবিনারে যারা জয়েন করছেন তারা পাবেন। সুতরাং ভাইয়া ডিটেলসে একটা ইনফরমেশন এবং একটা লিঙ্ক প্রোভাইড করছে আপনাদের কমেন্ট সেকশনে, আপনারা এই কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যেহেতু আজকের আলোচনার টপিক ছিল এফিশিয়েন্ট স্টেট ম্যানেজমেন্ট, যেটা ইন্টারমিডিয়েট একটা টপিক, বিগিনার টপিকও না, অ্যাডভান্স টপিকও না। আমার দায়িত্ব ছিল এটা নিয়ে আলোচনা করার, আমি এটা নিয়ে আলোচনা করছি। এবং আপনারা অডিয়েন্স কোন লেভেলের লোকজন আছেন এটা আমি জানি না। আপনারা ফ্লাটার শিখতেছেন বা শিখে ফেলছেন বা শিখতে চাচ্ছেন, আহ, যে লেভেলেই থাকেন, আপনারা যেন কিছু নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারেন, এজন্য আমরা একটু ছোট্ট একটা কিউএনএ অ্যাপ্রোচ করতে পারি, যেখানে আপনারা যারা হয়তো বিগিনার, আলোচনা আমাদের আজকের আলোচনা যাদের মাথার উপর দিয়ে গেছে, যারা ইন্টারেস্টেড ফ্লাটারে, তারা প্রশ্ন করতে পারেন। আর যারা স্টেট ম্যানেজমেন্ট নিয়েও যে আলোচনাটা হয়েছে এটা নিয়ে যাদের কোনো কনফিউশন আছে তারাও প্রশ্ন করতে পারে। প্রশ্ন করার সময় মাইক্রোফোনটা একটু অন করেন। কমেন্ট বক্সে প্রশ্নটা করলেও হবে অথবা মাইক্রোফোন অন করে করলেও হবে। এনিওয়ান? দেখছি কারোর কোনো কোশ্চেন নেই, তো ভাবলাম আরেকটা পুশ দিলে যদি কেউ কোশ্চেন করে, অনেকেই কোশ্চেন করার জন্য হেজিটেশন ফিল করে। সো ভাইয়া ফিল ফ্রি টু আস্ক, লাইক, বা আপনার যদি কোনো ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেডও যদি কোনো পরামর্শ দরকার হয় এমন ভাই থেকে, বা কোনো ক্যারিয়ার গাইডেন্স প্রয়োজন হয়, সেই ধরনের কোনো কোয়ারিজ থাকলে বা কনফিউশন থাকলেও ভাইকে আস্ক করতে পারেন। জি, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন। আমাদের আজকের টপিকের সাথে হতে হবে, বা ফ্লাটা ক্যারিয়ার রিলেটেডও হতে পারে, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড হতে পারে, অথবা আপনি যদি কনফিউশনে থাকেন যে কোনটা শিখবেন, এটা নিয়েও যদি কনফিউশনে থাকেন, এটা নিয়েও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এনিথিং। ব্লক শিখবো নাকি গেটেক্স শিখবো, মানে বর্তমান সময়টার উপর ডিপেন্ড, মানে জব রিকমেন্ডেশন থেকে। আচ্ছা ভাইয়া, যদি জব করতে যান সেক্ষেত্রে আপনি যদি একটু সার্কুলার গুলো অ্যানালাইসিস করে দেখেন, মোস্ট অফ দ্য কোম্পানি, যারা কোম্পানিতে যারা অ্যাপ ডেভেলপ করে তারা মোটামুটি মিডিল টু লার্জ টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। তো মিডিল টু লার্জ টাইপের অ্যাপ্লিকেশনে সাধারণত ব্লক কি ব্যবহার করা হয়, কিন্তু আপনার জানা থাকা লাগবে দুটোই। এই অপ্রস্তুত অবস্থাগুলোর মধ্যে যদি না পড়তে চান সেক্ষেত্রে নট অনলি ব্লক বা নট অনলি গেটেক্স, রিভার পড প্রোভাইডার সব কিছুই জানা থাকতে হবে। এবং আপনি যদি মোটামুটি একটা জানেন, যে সাপোজ আপনি গেটেক্সে কাজ করে আসছেন, গেটেক্সে অ্যাপ তৈরি করে আসছেন, সেক্ষেত্রে আপনার ব্লক শিখে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। একটা দিন, দুইটা দিন, বা অফ ডেতে সময় বের করেন, অফ ডেতে সময় বের করে একটু রিসার্চ করেন, দেখবেন ব্লক শিখে ফেলতে পারতেছেন। বা ব্লক শেখা থাকলে গেটেক্স যদি শিখতে চান সেক্ষেত্রেও খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সুতরাং স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, বেসিক নলেজ সবগুলোরই থাকতে হবে। আর যদি অ্যাপ্রোচ করতে যান যে একটা প্রাইমারি স্টেট ম্যানেজমেন্ট সলিউশন আমি শিখবো, যেটা দিয়ে মোটামুটি সব জায়গায় আপনার কাজ চলে যাবে, তাহলে ব্লক শিখতে পারেন। গেটেক্সের চাইতে ব্লকটা সেক্ষেত্রে কনভিনিয়েন্ট। আর যদি নিজের অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, বাসায় বসে আপনি আপনার অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেক্ষেত্রে ব্লকের চাইতে গেট এক্সট্রাক্ট বেশি কনভিনিয়েন্ট, আউট অফ দ্য বক্স সব ধরনের সলিউশন দেয়। রাউটিং, স্টেট ম্যানেজমেন্ট, ডিপেন্ডেন্সি ইনজেকশন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা অনেক ফাস্টার হবে। সুতরাং জবের জন্য ব্লক এবং নিজের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য গেটেক্স। আচ্ছা, কমেন্টে আর একটা প্রশ্ন করছে রাহিম তালুকদার, একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাপের জন্য কোনটা বেটার হবে, ব্লক নাকি রিভারপ্যাড? আচ্ছা ভাই, ডিপেন্ড করবে এটা আপনার অ্যাপ্লিকেশনের সাইজের উপরে এবং আপনি কি পরিমাণ এফোর্ট এবং ডেলিভারি, মানে কত দিনে অ্যাপটা শেষ করতে চাইতেছেন এটার উপর। আপনি যদি খুব ক্লিন, অর্গানাইজ, মেইনটেনেবল কোড করতে চান,
এবং সময় লাগায় কোড করতে চান, সেই ক্ষেত্রে গেটেক্স ব্যবহার করবেন। আর আপনি যদি খুব দ্রুত ডেলিভারেবল একটা অ্যাপ তৈরি করতে চান, যে আমার গোলটা প্রথমে অ্যাচিভ করতে হবে, অ্যাপ্লিকেশনটা দ্রুত শেষ করতে হবে, সেই ক্ষেত্রে গেটেক্স বেটার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, প্রোডাকশন লেভেলে যখন কাজ মানে কোনো টিম যদি কাজ করে আর কি, তো হুম এখানে হুম। তো অনেক ডেভেলপার কাজ করবে একটা প্রজেক্টে, যদি 2-3 জন ডেভেলপার কন্ট্রিবিউট করে, তো এখানে স্টেট ম্যানেজমেন্ট হোক, সেটা ইউআই এর ব্যাপার হোক, তো তখন কনফ্লিকশনের ব্যাপারগুলো কি কি, মানে কনফ্লিক্ট খাইতে হয় তাদেরকে? আচ্ছা, দেখেন বিভিন্ন মানে কোম্পানিতে অর্গানাইজেশন ডিফারেন্ট, যে তারা কিভাবে ডেভেলপমেন্ট সাইকেলটা চালায়। বিভিন্ন কারো অ্যাপ্রোচটা এরকম যে ইউআই লজিক তৈরি করতে, সরি লজিক বা হইতেছে ডাটাবেস মিউটেশন, এই ব্যাপার স্যাপারগুলো তৈরি করতেছে একজন টিম মেম্বার, ইউআই তৈরি করতেছে আর একজন টিম মেম্বার। এইরকম যদি কেস হয়, এইরকম কেসে কিন্তু ব্লকটা বেটার, কারণ ব্লকে কোনো একজন ডেভেলপার ইন্ডিপেন্ডেন্টলি ব্লকগুলো তৈরি করতে পারে, ব্লকের জন্য টেস্ট লিখতে পারে, এবং আরেকজন ডেভেলপার জাস্ট ওই ব্লকগুলো কনজিউম করে ইউআই এর সাথে কানেক্ট করতে পারে বা হুক করতে পারে। এটা খুব ইজিলি সম্ভব। আর বেশ কিছু ধরনের কোম্পানি আছে যারা মডিউল বাই মডিউল কাজ করে, যে এই পার্টিকুলার মডিউলের লজিকও আপনি লিখবেন, ইউআইও আপনি করবেন, কানেকশনও আপনি করবেন। সেই ক্ষেত্রে ব্লক তো অবশ্যই ক্ষেত্রে ইউজ করা যাবে, গেটেক্সও এই ক্ষেত্রে ইউজ করা যায়। তবে এখানে একটা ড্রব্যাক আছে গেটেক্সের। গেটেক্সের ড্রব্যাকটা হচ্ছে ওই লজিক ইউআই এই দুইজন করবে, এই সেপারেশন করাটা হার্ড, যেটা ব্লকের ক্ষেত্রে সম্ভব হয়। আর কনফ্লিকশনের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনার মূলত আহ, আহ, আপনি কোড মার্জ করার ক্ষেত্রে যে কনফ্লিক্ট গুলো হয়, এই কনফ্লিকশনের কথা বলতেছেন, নাকি ডিসিশন রিলেটেড কনফ্লিক্ট গুলোর কথা বলতেছেন, এটা আমি ডিসাইড করতে পারি না। যাই হোক, আমি দুইটার কথাই বলি। প্রথমত হইতেছে ডিসিশন রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো, গেটেক্সে যেহেতু আমরা ভেরিয়েবল বেসিসে কাজ করি, ভেরিয়েবল গুলোকে রিঅ্যাক্টিভ করি, সেই ক্ষেত্রে গেটেক্সের ক্ষেত্রে রুলগুলো খুব হার্ড অ্যান্ড ফাস্ট বা সলিড না, রুলগুলো যে কেউ চাইলে ব্রেক করতে পারে। তো রুলগুলো ব্রেক করার অপরচুনিটিটা যেখানে আছে, সেক্ষেত্রে কনফ্লিক্টটাও বেশি হবে। আর গেটেক্সের ক্ষেত্রে যেহেতু আপনি ভেরিয়েবল রিঅ্যাক্টিভ করেন, এই ব্যাপারটা হার্ড, ক্লাসগুলো বেসিসে কাজ করতে হয়। তো ক্লাসগুলো ধরে ধরে যখন কাজ করা হয়, সেক্ষেত্রে রুলগুলো ব্রেক করা কঠিন। তো রুলগুলো ব্রেক করা কঠিন হলে সেক্ষেত্রে এই কনফ্লিক্টের যে ব্যাপারটা আপনি মেনশন করলেন, এই ব্যাপারটাও হার্ড, যার ফলে আপনার ইন্টার টিম কমিউনিকেশনটা ইজি হয়ে যায়। তো এটা হইতেছে গেটেক্স আর হইতেছে কি বলে ব্লক, এই দুইটা ডিফারেন্স। আর যদি বলেন যে কোড করার ক্ষেত্রে কনফ্লিক্ট বা মার্চ করার ক্ষেত্রে কনফ্লিক্ট, এইগুলোর জন্য একটু গিটে এক্সপার্ট হইতে হবে। গিটটা ওয়েল বা অ্যাডভান্স ভাবে যদি শিখে নিতে পারেন, সেই ক্ষেত্রে কোড সেপারেশন, কে কোনটুকুতে কাজ করতেছে, কোন মডিউলে কাজ করতেছে, এই ব্যাপার স্যাপারগুলো কনফিগার এড়াতে পারবেন। এটাই কি আপনার প্রশ্ন ছিল, তানজিম ভাই? জি ভাই, জি ভাই, কাইন্ড অফ। আচ্ছা, আমাদের আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, জি, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ধরেন আমাদের যে লেজি স্টেট আপডেট যেটা হয় আর কি, হুম হুম। যে আমি হচ্ছে ইমিডিয়েটলি রিফ্লেক্ট করতে যাচ্ছি না, বাট আমি অ্যাপটাকে রিস্টার্টও করতে যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আসলে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ারলি বুঝি নাই। আপনি কি গেটেক্স এর ওই যে লেজি ভাবে যে রেজিস্টার করে কম্পোনেন্ট গুলো, এটার কথা মেনশন করতেছেন? আমি আসলে ফ্লাটারে কাইন্ড অফ নতুন আর কি, সো হুম আমি আসলে জানি না গেটেক্স বা লাইক আমার কোনটা সম্পর্কে আইডিয়া নেই। বাট আমি হচ্ছে হ্যাঁ কাইন্ড অফ হচ্ছে ওটাই করতেছি যে আমি হচ্ছে লেটস আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আমি কোনো একটা সেটিংস পরিবর্তন করলাম। হুম 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 লাইক অনেক সময় আমরা দেখি না যে নেক্সট রিস্টার্ট অ্যাপ, তখন হচ্ছে ওই সেটিংস এর পরিবর্তনটা রিফ্লেক্ট হবে। হুম হুম বাট হুম। আমি চাচ্ছি না যে এই জিনিসটা নেক্সট মানে রিস্টার্টও দিতে চাচ্ছি না আমার অ্যাপটা। বাট আমি যদি অন্য একটা পেজে যাই, ওই সেটিংস পেজ থেকে বের হয়ে অন্য একটা পেজে যাই, তখন হচ্ছে ওই পরিবর্তনটা হচ্ছে রিফ্লেক্ট হবে বা ওই স্টেট চেঞ্জটা রিফ্লেক্ট হবে। সো ইটস নট ইমিডিয়েট ইন দ্য সেটিংস পেজ, বাট এটা হচ্ছে অন্য একটা পেজে যাবে আর কি। আমি বুঝতে পারছি কিনা সেটা শিওর না। আচ্ছা, আমি বুঝতে পারছি ভাই। দেখেন, ফ্লাটারের যে কাজটা হয় সেটা হচ্ছে
প্রত্যেকটা পেজ গুলা মডিউলার ভাবে কাজ করে। যখন আপনি একটা পেজের মধ্যে ঢুকতেছেন তখন হয়তো রিভারপড ইউজ করেন, ব্লক ইউজ করেন বা গেটেক্স ইউজ করেন, গেটেক্সের কন্ট্রোলার যদি থাকে বা ব্লকের কোনো একটা ব্লক থাকে, পেজের মধ্যে ওটা রেজিস্টার হয় এবং ঠিক যখন প্রয়োজনটা শেষ হয়ে যায় ওটা ডিসপোজ করে দিতে হয়। তো যখন আপনি ডিসপোজ করে দিয়ে বের হয়ে চলে আসতেছেন কোনো কিছু, তখন একটা সাপোজ সেটিং পেজে আপনি ঢুকছেন হোম পেজ থেকে, হোম পেজে আপনি কিছু একটা রেজিস্টার করছেন, সেটিং পেজে যদি সেটা প্রয়োজন হয় ডিসপোজ করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওইটার চেঞ্জটা মানে ওইটা যেহেতু অ্যালাইভ আছে, ওই অবজেক্টটা যেহেতু অ্যালাইভ আছে, সুতরাং ওটার চেঞ্জটা আপনি হোম পেজেও দেখতে পারবেন, সেটিং পেজও দেখতে পারতেছেন, সেটিং পেজ থেকে বের হয়ে যদি হোম পেজে আসেন সেই ক্ষেত্রেও দেখতে পারেন। তবে আপনি যদি একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করতে চান, যে আমি যখন হোম পেজ থেকে সেটিং পেজে যাব তখন এই অবজেক্টটাকে আমি ডিসপোজ করে দিয়ে সেটিং পেজে গেলাম, আপনি যদি ডিসপোজ করে দিয়ে সেটিং পেজে যান তখন সেটিং পেজে যে জিনিসটা চেঞ্জ করতেছেন ওটার রিফ্লেকশন আর অন্য কোথাও পড়তেছে না, হোম পেজে পড়তেছে না। আপনি যখন হোম পেজে আসলেন, হোম পেজে আসার পর যখন ওই অবজেক্ট বা ওই সেটিং এর প্রয়োজন হবে তখন ওই অ্যাকশনের প্রেক্ষিতে ওই অবজেক্টটা রিক্রিয়েট করলেন, আর সেটিং এর ভ্যালু তো কোথাও না কোথাও পারসিস্ট করছিলেন, কোথাও না কোথাও সেভ করে রাখছিলেন, সেখান থেকে ভ্যালুকে যদি আপনি গেট করেন তাহলে আপনি নতুন ভ্যালুটা পেয়ে গেলেন। তো এই জিনিসটা যেটা আপনি লেজি বলতেছেন, এটা আউট অফ দ্য বক্স যে সলিউশনগুলো আছে এই সলিউশনের চাইতে বেটার হইতেছে আপনি ডিসপোজটার ইউজ কেসটা ভালোভাবে শিখে নেন, যে কোথায় কোন কন্ট্রোলার, কোথায় কোন অবজেক্টটাকে ডিসপোজ করে করে আগাইতে হবে, এই ব্যাপারটা যদি ওয়েল অর্গানাইজ ভাবে শিখে নিতে পারেন তাহলে এই ঝামেলাটা এড়াইতে পারবেন। জি ভাই, থ্যাংকস। ওয়েলকাম ভাইয়া। ওকে, আমাদের কমেন্ট সেকশনে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে রাহিন ভাই করছে, ফ্লাটারে পুশ নোটিফিকেশনের জন্য বেস্ট ওয়ে কোনটা? আচ্ছা ভাইয়া, পুশ নোটিফিকেশনের জন্য বেস্ট ওয়ে না, পুশ নোটিফিকেশনের অনলি ওয়ে ফ্লাটারে অ্যাভেলেবল, এটা ফ্লাটার না, এটা যে কোনো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য যদি চিন্তা করতে যান অনলি ওয়ে অ্যাভেলেবল সেটা হইতেছে ফায়ারবেস। ফায়ারবেস ছাড়া যদি পুশ নোটিফিকেশন ইমপ্লিমেন্ট করতে যান সেটা হবে থার্ড পার্টি ওয়ে, গুগলের রেকমেন্ডেড বা অফিসিয়াল কোনো ওয়ে নাই। সুতরাং পুশ নোটিফিকেশনের জন্য ফায়ারবেস ব্যবহার করতে হবে এবং তার সাথে লোকাল নোটিফিকেশন কোনো একটা প্যাকেজ ব্যবহার করতে হবে, এটাই অনলি ওয়ে। ওকে, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এর আগে যে কোয়েশ্চেন করলাম আর কি কনফ্লিক্টের ব্যাপারটা নিয়ে, হুম। তো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তো ব্লকটা তো মানে বেটার অবশ্যই, কারণ এখানে তো ইউআই আর আপনার স্টেটের একদম ফাইলগুলো আলাদা থাকতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউআই এবং স্টেটের ফাইলগুলো আলাদা থাকে। এবং গেটেক্সের যে অসুবিধাটা হয় দেখেন, গেটেক্সের অসুবিধা হচ্ছে একজন লজিক এবং আরেকজন ইউআই ডেভেলপ করতেছে, এই সেপারেশনটা করা যায় না। বা ইউআই কেউ ডেভেলপ করে দিছে, তখন কেউ যদি লজিক ইমপ্লিমেন্ট করতে যায় সেক্ষেত্রে আপনার ওই ইউআই যে লজিক ইমপ্লিমেন্ট করতেছে বা যে কানেক্ট করতেছে তাকে ইউআইটার মধ্যে হাত দিতে হয়। আর ব্লকের যে সুবিধা সেটা হচ্ছে আপনি মক বা ডামি ক্লাস তৈরি করে নিতে পারেন, যে এই ক্লাসের মধ্যে এই তিনটা ভেরিয়েবল বা তিনটা প্রপার্টি আছে, যে ইউআই করতেছে যেহেতু ক্লাসটা আগে ডিফাইন করা, তাকে ওই তিনটা ধরেই কাজ করতে হবে, যে লজিক ইমপ্লিমেন্ট করতেছে তাকে ওই তিনটা ধরেই কাজ করতে হবে। ও যদি ওই তিনটা ভ্যালু সাপ্লাই না দেয় তাহলে দেখবেন যে ফ্লাটারের স্ট্যাটিক অ্যানালাইসিসে কোড লাল হয়ে আছে, কোডটা আপনার চেঞ্জই হইতেছে না। তো এই ক্ষেত্রে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই স্ট্যাটিক অ্যানালাইসিসের হেল্পটা পাওয়া যায়, এই একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে হয় না, যে এখানে কি ব্যবহার করছেন বা ইন্টিজার ব্যবহার করছেন, কয়টা ভেরিয়েবল মানে এই কমিউনিকেশনটা করতে হয় না, এটা হইতেছে সুবিধা। আই হোপ আনসার পেয়ে গেছেন। আচ্ছা, আমাদের আর কারো কোনো প্রশ্ন? ওকে, আমাদের মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইন্টারেক্টিভ কেয়ারসকেও ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, আপনাদের সাথে কমিউনিকেশন করার একটা ওয়ে তৈরি করে দেওয়ার জন্য। আই হোপ আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। তুষার ভাই। থ্যাংক ইউ নিয়ামুল ভাই, অসাধারণ একটা সেশন উপহার দেওয়ার জন্য, অ্যান্ড খুবই ফ্রেন্ডলি ওয়েতে অ্যান্ড আমরা খুবই একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করে কোশ্চেন করে অ্যান্সার করে সেশনটা কন্ডাক্ট করতে পেরেছি, তো আলহামদুলিল্লাহ। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন, অ্যান্ড যাদের অনেকেরই মাথার উপর দিয়ে গিয়েছে বা হয়তো বা অনেকেই বুঝেছেন বা নতুন কিছু শিখেছেন। তো আপনাদের এই শেখার জার্নিটা কন্টিনিউ রাখবেন, অ্যান্ড সবার জন্য অল দ্য বেস্ট।
and thank you everyone for joining, and অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে আপকামিং আমাদের ওয়েবিনার্স, মাস্টার ক্লাস বা ফ্রি রিসোর্সেস বা এনিথিং আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য হেল্পফুল অনেক কিছুই আমরা অনেক অ্যাক্টিভিটি করি। সো আপনারা কাইন্ডলি একটু নজর রাখবেন and stay connected with us. I hope ভালো হবে, and all the best for your learning journey. Thank you everyone.